Bhoot FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আশা করছি সবাই ভালো আছেন এবং অনেক ভালো আছেন। এবং আজকে ভূত এফএমের একটা স্পেশাল নিউজ দিয়ে শুরু করতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে আমরা প্রতিবারই কিছুদিন পরপরই আমরা যেটা করি সেটা হচ্ছে যে ঢাকার বাইরে গিয়ে একটা স্পেশাল এপিসোড করি, যেটাকে বলা হয় আউটডোর শো। এবং সেই আউটডোর এপিসোড করার সময় আবারও চলে এসছে গাইজ, আবারও গ্রামীণফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত এফএম আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে এখনই সাইন আপ করুন www.bondhugarage.club। এবং এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে সাইন আপ করার পরে 500 শব্দের মধ্যে আপনাকে লিখে পাঠাতে হবে একটা রক্তহীন করা ঘটনা। এবং সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সুতরাং অবশ্যই আপনাকে তাড়াতাড়ি করতে হবে। আর সেই সাথে আরো একটা জিনিস জানিয়ে দিই, সেটি হচ্ছে যে একে তো বন্ধু গ্যারেজ থেকে যাবে, ভূত এফএম থেকেও কেউ যাবেন। সুতরাং আপনি একইভাবে আমাদেরকেও ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি কিছুক্ষণ পরে জানিয়ে দিচ্ছি। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে প্রচুর মেসেজ পড়ার ইচ্ছা আছে, নেক্সট দিন হয় পড়লাম না, বাট আজকে পড়তে চাই। আর যারা আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে চান, বা যে বন্ধু গ্যারাজের কথা বললাম, বন্ধু গ্যারাজে যেমন সবাই বন্ধু গ্যারাজে সাইন আপ করে সেখানে ঘটনা পাঠাচ্ছেন, আপনি ভূত এফএমে আমাদের পেজে আমাদের যে ইমেল অ্যাড্রেস সেখানে ঘটনা পাঠাতে পারেন যদি ভূত এফএমের একজন সঙ্গী হতে চান। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট এই ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন, দেশের বাইরে থেকে যদি আপনি আমাদেরকে শুনে থাকেন বা আমাদেরকে ফলো করে থাকেন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সরাসরি ঘটনাটি লিখে পাঠাতে পারেন, আমাদের রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের কাছে। এবং সেই সাথে আপনার ঘটনাটি লিখেও পাঠিয়ে দিতে পারেন, কারণ প্রতিবার সেরা ঘটনাগুলো থেকেই কিন্তু নির্বাচিত সেরা ঘটনাগুলো থেকেই কিন্তু ঘটনা নিয়ে আমরা ভূত এফএমের একটা বই পাবলিশ করি ফেব্রুয়ারিতে বই মেলায়। সেই বইটি আসে, এবারও এসেছে। এবং সেই বই আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাবেন সেটাও আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেবো। আর যারা আমাদেরকে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhootfm.rasel, এই দুটো অ্যাড্রেসে। এবং সেখানে গিয়ে আমাদের পোস্টে লাইক দিন, কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। আমরা চলে যেতে চাই আজকে প্রথম ঘটনায়, এবং আশা করছি পুরোটা সময় আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, জমজমাট হবে আজকের এই ভূত এফএমটি। তার আগে জানিয়ে দিই, ভূত এফএমের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক 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 শুভেচ্ছা। অনেকেই এর মধ্যে এই শঙ্কা কাজ করছিল যে এত বড় একটা টার্গেট তারা চেজ করতে পারবে কিনা, বাট তারা একেবারে ব্রিলিয়ান্টলি তারা সব পারফর্ম করেছে। এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের তো অনেক অনেক কি বলবো যে বাহবা দিতে হয়, এবং তারা জয়লাভ করেছেন। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য থাকলো ইংল্যান্ডের সাথে এবং নিউজিল্যান্ডের সাথে যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য অনেক 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 শুভকামনা। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, যিনি এসছেন। তিনি তার পরিচয়টা একটু দেই। তিনি প্রথমে তাকে থ্যাঙ্কস জানাতে চাই যে এই অবস্থার মধ্যেও তিনি আমাদের এখানে চলে এসছেন যশোর থেকে। ঢাকার অতিথি তিনি নন, যশোর থেকে আমাদের এখানে এসছেন আমাদের এই ভূত এফএমে পার্টিসিপেট করতে। তার একটা পরিচয় আছে, তিনি এক্সোরসিজম করেন, অর্থাৎ তিনি কোন ধরনের কেউ যদি পজেস থাকে বুঝতেই পারছেন যে আক্রান্ত থাকে অশরীরী কিছু দ্বারা বা কোন ধরনের কোনো কিছু দ্বারা, সেটা তিনি ছাড়াতে পারেন। সো তার এই বিশেষ গুণটি রয়েছে। এবং তিনি যেটা চান সেটা হচ্ছে যে তার বেশ কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান। সুতরাং তাকে বলতে পারি আমরা যে তিনি একজন স্পেশালিস্ট। সো আপনারা মাঝে মাঝেই বলেন যে ডিফারেন্ট টাইপের কিছু মানুষকে নিয়ে আসতে, সো তিনি একজন এরকম মানুষদের মধ্যেই পড়েন। এখন যেটা করতে হবে, তার ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কাছে বেশ কিছু ভালো ভালো ইমেল রয়েছে, সেগুলোও আমি পড়বো, সেগুলোর জন্য আমার সাথে থাকতে হবে। এবং আরো অনেক অতিথি রয়েছেন, তাদের ঘটনা শোনার জন্য রেডি থাকতে হবে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে সফলতার গল্প তো অনেক আছে। আপনার নামটা প্লিজ একটু সবার আগে বলবেন।
হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আমি অভি বলছি যশোর থেকে। ওকে, আমি কোনো প্রসিডিওর শুনবো না, আপনার কাছে কিছু শুনবো না, কিন্তু আমি যেটা জানতে চাই, সফলতার গল্প তো অনেক আছে। আপনি রিসেন্টলি আপনার একটা এক্সোরসিজম, এটা হচ্ছে আপনি আপনি ফেইল করেছিল, হ্যাঁ? জি। আমি শুনি যে কি এক্সপেরিয়েন্স হয়েছিল সেটা এবং কোথায় ঘটেছিল ঘটনাটা। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল সিরাজগঞ্জ, থানার নাম হচ্ছে তারাস। ওখানে আমার ফেসবুকে একটা পেজ আছে, মানে সর্ট অফ লাইক দ্যাট একটা পেজ আছে। ওখান থেকে আমাকে জানানো হয় যে একটা প্রবলেম ক্রিয়েট করছে তাদের ফ্যামিলিতে। তো অ্যাজ ইউজুয়াল আমি টোটাল 8টা মতো এক্সারসাইজ করেছি পর্যন্ত, তার ভিতরে একটাই ফেল করেছে আর কি। আচ্ছা। তো আমি যখন যাই তখন সিচুয়েশনটা অ্যাজ ইউজুয়াল ছিল, যেটা সচরাচর থাকে, এবং সেরকমই পজিশনে আমি সেখানে উপস্থিত হই এবং টোটাল রিচুয়াল যেটা থাকে সেটা আমি করতে থাকি। এবং এক পর্যায়ে শেষের দিকে এসে যখন ফাইনাল এক্সারসাইজটা যখন ফাইনালে চলে আসে, যে আমি যখন মনে করছিলাম যে সে সেরে যাবে, এখন মোটামুটি জিনিসটা ক্লিয়ার হবে, তখনই ঘটে একটা অন্যরকম ঘটনা, যেটা আমার লাইফে এটা খুব একটা মনে রাখার মতো ঘটনা। এরকমটা আমি কখনো ফেস করিনি। জিনিসটা হচ্ছে, হঠাৎ করে যে পেশেন্ট ছিল উনি মহিলা ছিলেন, ওনার বয়স 25-26 মতো ছিল। হঠাৎ করে উনি ভমিটিং শুরু করেন এবং ভমিটিং করার সময় ব্লাডের সাথে সাদা জাতীয় কোনো পদার্থ বের হতে শুরু করে, যেটা আসলে বমি, স্টোমাকে আছে এরকম কোনো কিছু না। স্টোমাকে আছে এমন কোনো কিছু না। এটা আসলে হতে পারে, এটাও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু অবাক হয়েছে তখনই যখন ভমিটিং এর এক পর্যায়ে দেখলাম তার গলার ভিতর থেকে প্রায় 1 ইঞ্চি লম্বা একটা পেরেক বের হয়ে আসছে। শুধু আমি একা ছিলাম না, তার মা ছিল, বাবা ছিল, তার আত্মীয় স্বজনরা ছিল, সবাই জিনিসটা দেখেছে আর কি। ইনফ্যাক্ট ওটা আমার আমি সাথেও করে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য আজকে। তো এই পেরেক বের হওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে, এবং এরপরে আমি আর এক্সারসাইজ কন্টিনিউ করতে পারি না, এবং মেয়েটি স্টিল অসুস্থ। আপনি অসুস্থ ফিল করছিলেন? হ্যাঁ, আমি বেশ অসুস্থ ফিল করছিলাম। আমার কাশি হয়েছিল এবং তারপর থেকে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমি স্কয়ারেও আমাকে অ্যাডমিট হতে হয়েছিল, অতিরিক্ত কাশি এবং অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা টাইপের আমার হয়ে গেছিল আর কি। ওকে, সো আপনি তার মানে এই সমস্ত কাজ করতে গেলে অনেক সময় প্রবলেমও পড়তে হয়। হ্যাঁ, অনেক সময় প্রবলেমও পড়তে হয়, অনেক সময় প্রবলেম ফেস করতে হয়, অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। আপনি কোন জায়গায় গেলে কি টের পান যেখানে কোনো ঝামেলা আছে, এরকম কোনো কিছু টের করতে পারেন, আজ করতে পারেন? অ্যাকচুয়ালি এট ফার্স্ট পারি না, কিন্তু কিছুক্ষণ যদি আমি 1-2 মিনিট বসি তাহলে আমি শুধু আজ না, এমনও হয় আমি দেখতেও পান। জি, যে জিনিসটা ওখানে আছে সেই জিনিসটা কি দেখতে পান? যে জিনিসটা আছে, যে এনার্জিটা ওখানে আছে, সেই জিনিসটা আমি দেখতেও পাই। আপনি দেখতেও পান। এবং তখন কি কোনো সময় সবসময় কি নর্মালি না, কোনো সময় নিজের কাছেও একটু ভয় লাগে? প্রথম দিকে ভয় লাগতো, কিন্তু এখন আর ভয় লাগে না। এখন আমি ন্যাচারালি ইন্টারেস্ট হয়ে কথা বলার চেষ্টা করি তাদের সাথে। ওকে, আমরা আপনার ঘটনা শুনবো এবং একে একে আরো অনেক কিছু শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেহেতু পেয়েছেন একজনকে, সুতরাং আপনারাও যদি চান SMS এর মাধ্যমে কোয়েশ্চেন করতে পারেন এবং তিনি আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিতে পারবেন। কিছু হয়তো কারো কোনো ধরনের প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো আমাদের জানাতে পারেন, এবং সেটা কোন ধরনের প্রবলেম, আসলেই চিন্তিত হবার মতো কিছু কিনা, না খুব সাধারণ একটা জিনিস, সেটা উনি কিন্তু বলতে পারবেন। এবং তিনি বললেন যে খুব অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো এনার্জি থাকে, যদি সেটা এক্সিস্ট করে, উনি এটা সেন্স করতে পারেন, রাইট? সো ওকে, আমরা এখন যেটা করব, কিছু SMS পড়বো। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন দুজনেই লিখেছেন আমাদেরকে, প্রতিদিনই লিখেছেন রাসেল ভাই খুলনায় কবে আসবেন? ভাই, পরিস্থিতি একটু আমার মনে হয় একটু পরিস্থিতি যদি আমাদের অনুকূলে আসে, ডেফিনেটলি আমরা যাব। পান্না ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আচ্ছা, তার SMS আমি পড়ে ফেললাম। ইদ্দিক আমাদের SMS করেছেন, আমার মনে হয় একটা এস বাদ গেছে, সিদ্দিক হবে এটা। সিদ্দিক খান জুরাইন থেকে SMS করেছেন, লিখেছেন নাইস। আদিব আমাদের SMS করেছেন, চমৎকার ঘটনা। আমাদেরকে মামুন নোয়াপাড়া যশোর থেকে লিখেছেন, রাসেল ভাই, আমি এবং আমার ওয়াইফ সেতু ভূত FM শুনছি এবং প্রথম ঘটনাটি খুব ভালো লেগেছে। আমাদেরকে রহিসুল কিশোরপুর থেকে লিখেছেন, ভাইয়া আমি দূরে থেকে ভয় করছে এবং তোমাদের ভয় করছে না? আমার তো ভয় করে আসলে, সত্যি কথা বলতে, যে আমি কিন্তু বেশ ভীতু এই সমস্ত ব্যাপারে। যেমন হচ্ছে যে কোনো ধরনের কোনো জিনিস, অনেকে থাকে না যে
মানে কি বলবো যে চিন্তা করেন যে এটা 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 কেমন, আসলে এটা কি, অনেকে ইনভেস্টিগেট করতে চান, অনেক কিছু করতে চান। আমি সেই সমস্ত জিনিসের চিন্তা করতে আলটিমেটলি ভয় পাই। আমাদেরকে এছাড়াও সবার লিখেছেন হাজারিবাগ থেকে যে আই লাভ ভূত এফএম, বাবু লিখেছেন যশোর থেকে নাইস, ফয়সাল লিখেছেন আই এম দ্য নিউ লিসনার ফ্রম মুন্সিগঞ্জ। এছাড়াও দেখতে পাচ্ছি যে লামিয়া এসএমএস করেছেন গাজীপুর থেকে, এমডি এ কে ইমন চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন রাসেল ভাই ভূত এফএমের বইটা কিভাবে তিনি পাবেন আমি জানিয়ে দিব, একটু বললাম আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বিত্ত রাজশাহী থেকে এসএমএস করেছেন আজকের ভূত এফএমটা জোস, এবং আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন দেখতে পাচ্ছি চঞ্চল সিলেট থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও জ্যোতি লিখেছেন যে আমাদের বাসায় জিন এবং জাদু নিয়ে অনেক প্রবলেম আছে, এমন কাউকে পাচ্ছি না যিনি হেল্প করবেন আমাদের। এবং অভি ভাই যদি একটু দেখতেন, ওকে, আপনি আপনার ডিটেলটা কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আপনি জানেন সেখানে আমরা কথা বলে দেখতে পারি। তামিম কিশোরগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শোভন, এবং আমাদেরকে তিনি জিজ্ঞেস করেছেন জিনের চেহারা কেমন। আপনি কোনোদিন জিন দেখেছেন? আপনি একটু যদি বলতেন যে আপনি জিন দেখেছেন কিনা, কোনোদিন জিন দেখেছেন? হ্যাঁ, জিন দেখেছি। আচ্ছা, সেটা তো মনে হয় কোনো স্পেসিফিক চেহারা নাই, এক এক সময় এক এক রকম দেখা যায়। স্পেসিফিক চেহারা বলতে আমি যেটা আমার লাইফে ফার্স্ট যে জিন দেখাটা সেটা হচ্ছে আমি আমার নিজেকেই দেখেছি সামনে। ওকে, ভয়াবহ ব্যাপার। আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আজাদ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভালো লাগছে, এবং বাপ্পি আমাদের এসএমএস করেছেন চশমা পাহাড় চিটাগাং থেকে, এবং তিনি শুনছেন আমাদেরকে এবং লিখেছেন যে ইটস অসম। আমাদেরকে এছাড়াও রিড এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, তিনি এসএমএস করেছেন এবং তিনি বলছেন সারা জীবন আমি ভূত এফএম শুনতে চাই। আমাদেরকে শাওন রাজবাড়ি থেকে এসএমএস করেছেন ফার্স্ট স্টোরিটা অসম। আসিফ রাজশাহী থেকে এসএমএস করেছেন ভাইয়া ভূত এফএম ইজ সুপার। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফুর্তি নারায়ণগঞ্জ থেকে রাজু। এছাড়াও আমাদের এসএমএস করেছেন জিনান, সুমন জ্যাকসন আমাদের এসএমএস করেছেন, মেহেদি হাসান আমাদের এসএমএস করেছেন সাজু এসএমএস করেছেন আমাদেরকে, প্রান্তি এসএমএস করেছেন আমাদের, অনিন্দ সহ আরো অনেকে। আমরা আরো এসএমএস পড়বো, তার আগে একটা ঘটনা শোনাই যেটা আমাদের একজন লিসেনার ইমেইল করেছেন, সেটা পড়ছি আমি। হ্যালো রাসেল ভাই, জানি ভালো আছেন, দোয়া করি আরো ভালো থাকেন, বিকজ আপনি ভালো না থাকলে মজার ভূত এফএম শুনবো কি করে। বাই দ্য ওয়ে, আই এম ফরিদ ফ্রম ইউএসএ, দেশের বাড়ি সিলেট। আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আমার 4 বন্ধু মিলে মেক্সিকোতে যাই আমরা ঘোরার জন্য, এবং ডেটটা ছিল 13 ডিসেম্বর 2014। আমরা মেক্সিকোর টিগুয়ানা সিটিতে একটি হোটেলে উঠি, এবং বলে রাখা ভালো যে ফার্স্ট ফ্লোর যেটা ছিল সেটা তো বিজি থাকায় আমরা সেকেন্ড ফ্লোরে বুকিং দেই। আমরা রুমগুলো বেশ বড় হওয়ায় আমরা 2 জন করে প্রতি রুমে থাকি, এবং রুমের বেডটা ডাবল ছিল। আমি আমার বন্ধুদের নাম বলবো না, আমাদের রুমগুলো পাশাপাশি ছিল। প্রথম রাতে ঘুমানোর পর হঠাৎ আমি বুঝতে পারলাম কেউ একজন যেন আমার গলা চেপে ধরছে। আমি অনুভব করলাম হাতটা অনেকটা লোমশো টাইপের, এবং আমি ওর হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমি যত জোর করি হাত তত যেন আমাকে আরো শক্ত করে ধরে, আমার গলায় চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি চিৎকার করি কিন্তু কোনো আওয়াজ হচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমি দেখলাম আমার পাশে, মানে বেডের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, কালো ধোয়ার মতো। ঠিক যখন আমার চোখ খুললাম আমি, তখন ওইটা উইন্ডোর গ্লাস ভেদ করে চলে গেল, এবং আমি ভয়ে আত্মহারা হয়ে গেলাম। আমার বন্ধু যেটা আমার পাশে ঘুমিয়েছে তার দিকে তাকিয়ে দেখি সে গভীর ঘুমে আছে, এবং টাইমটা দেখলাম 3:45। আমি ভয়ে কম্বল মুড়ি দিয়ে মুখ ঢেকে আবার ঘুমিয়ে পড়ি। আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। তাই পরদিন আমি কাউকে কিছু না বলেই দুপুরে লাঞ্চ করতে গিয়ে বসলে আমার একটা বন্ধু আমাকে বলে, কিরে তোর গলায় লাল দাগ কিসের? আমি কোনো অ্যান্সার না দিয়ে বুঝতে পারলাম এটা আর কিছু নয়, গত রাতের ঘটে যাওয়া ঘটনা থেকেই হয়েছে। আমি রেস্ট রুমের গ্লাসের দিকে তাকিয়ে দেখি ঠিক সেই জায়গাটায় অনেক বড় করে লাল হয়ে আছে, এবং ঠিক কেন কোনো মানুষের আঙুল না, তার চেয়েও বড় বড়। যাই হোক, আমি তাদেরকে বললাম যে ওটা কিছু না। আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি ভাবলাম যে তারা হয়তো আমাকে নিয়ে হাসবে, বন্ধুদের হাসবে এবং উপদেশ করবে। তাই যাই হোক, ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত ভালো হতো, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয়নি। পরের রাতে আমাদের পাশের রুমে যে আমার অন্য 2 বন্ধু শুয়ে আছে তার থেকে
একজনের সাথে আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেল। আমরা রাত 10টার দিকে কাউকে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ি এবং তারা দুইজন তাদের রুমে এবং আমরা দুইজন আমাদের রুমে। ওই দিন ওদের মধ্যে একজন হঠাৎ বুঝতে পারলো ঠিক আমার মতো ওর গলাতেও কেউ একজন চেপে ধরেছে। সে বুঝতে পারলো ওর হাতগুলো মানুষের হাতের থেকে অনেক বড় বড়। আমার বন্ধু অনেক চেষ্টা করছে ওরা হাত ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই হাত ছাড়াতে পারছে না। এমন করতে করতে হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু ওই হাত দুইটা এখনো তার গলায় চেপে আছে আর জোরে চাপছে। কিন্তু সে দেখতে পেল যে ওই হাত দুইটা তার গলার ঠিক আচ্ছা হাত দুটো তার গলা চাপছে, কিন্তু ওই বস্তুটার বডি ছিল বাথরুমের দরজার নিকট দাঁড়ানো। তার মানে লোকটার হাত সাধারণ মানুষের হাতের চেয়েও প্রায় 4-5 হাত লম্বা ছিল। লোকটার ফেসটা দেখতে অনেকটা তার বন্ধু যে তার সাথে ঘুমিয়েছিল যে তার সাথে অনেকটা তার মতো ছিল, এবং কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। তার চোখ দুটি আগুনের মতো লাল ছিল এবং তার দাঁতগুলো অনেক লম্বা লম্বা ছিল, এবং তার আরো অনেক কথা বলেছেন তিনি। এবং সে কোনো সাধারণ মানুষের মতো ছিল না। হঠাৎ সে দেখতে পেল যে লোকটা তার গলা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে উইন্ডোর গ্লাস দিয়ে লাফ দিয়ে চলে গেল, কিন্তু ওই জানালার গ্লাস আগে থেকে লাগানো ছিল। অবাক করা বিষয়, ওই জানালার গ্লাসটা ভাঙা তো দূরের কথা, একটু চমকেও একটু ওইরকম ধরনের কোনো ঝামেলা হয়নি, শব্দও হয়নি। আর অবাক করা কথা, যখনই ওই লোকটা তাকে ছেড়ে দিয়ে চলে যায় ঠিক তখনই আমার বন্ধু একটা দরজার আওয়াজ শুনতে পায়। আর তার চেয়েও এবং সে অবাক হয়ে গেল যখন সে দেখলো যে তার সাথে যে শুয়েছিল তার বন্ধু ও বাথরুম থেকে বেরিয়ে আসছে। সে আর সহ্য করতে না পেরে এক দৌড়ে আমাদের রুমের দিকে চলে আসে, এবং আমরা রুম লক করিনি বিধায় ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়ে এবং আমাদের ঘুম ভেঙে যায়। বললাম কি হয়েছে, কোনো অ্যান্সার দেওয়ার আগে সে সেন্সলেস হয়ে যায় এবং আমাদের বিছানায় পড়ে যায়। ইতিমধ্যে তার রুমের ওই বন্ধুটাও চলে আসলো এবং অনেক জিজ্ঞেস করলাম কি রে কি হয়েছে, সে কিছু বলতে পারলো না। আমি কিছুই জানি না, আমি বাথরুমে গিয়েছিলাম এবং বাইরে এসে দেখি যে ও দৌড়ে তোমাদের রুমে চলে আসছে, তাই আমিও পিছন পিছন চলে আসলাম। ওরা কেউ কিছু না বুঝলেও আমার কিছু বোঝার বাকি রইল না, এবং আমি বুঝতে পারলাম আমার মতো তার সাথেও এমন কিছু ঘটেছে। তারপর থেকে নিয়ে এখন কি করা যায়, তারপর তাকে নিয়ে এখন কি করা যায়, একটা পরিচিত জায়গায় আমরা একটা অপরিচিত জায়গা এটা, এবং আমরা যে যা চিকিৎসা জানি তা করতে শুরু করলাম। কেউ হাত মালিশ করছিল এবং কেউ পা মালিশ করছিল। রাত তখন 3:50 একটা অপরিচিত জায়গায় কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ 30 মিনিট পর তার চোখ খুললো এবং আলহামদুলিল্লাহ তারপর সে আমাদের সব ঘটনা খুলে বলে। তার গলায় লক্ষ্য করলাম যে ঠিক তখন আগুনের মতো লাল দাগ এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেটা তার চোখ। তখন আমিও আগের রাতের ঘটনা যেটা আমার সাথে ঘটে গেছে সেটা তার সাথে শেয়ার করলাম। ওই রাতে আমরা 4 জন ওই রুমে কাটিয়ে দিলাম জেগে থেকে ঘরের লাইট জ্বালিয়ে, এবং পরদিন সকালে আমরা ওই হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম আর সব ঘটনা খুলে বললাম। ম্যানেজার আমাদের বলল ওই হোটেলের 2nd ফ্লোরে 1991 সালে একটি ছেলে আর একটি মেয়ে একসাথে এই রুমটিতে থাকে, এবং তাদের যে ঝামেলা হয় সেটা কোনো একটা ঝামেলা হয়, এবং সে তার ফ্রেন্ডকে খুন করে রাতে দেশ ছেড়ে পালিয়ে যায়। ওরা দুজনই ছিল ইউএসএ নাগরিক। তারপর কিছু বোঝা যায় যে যাই হোক ওই দিনই আমরা ওই হোটেল ছেড়ে একটা হোটেলে গিয়ে উঠি আর 3 দিন পর ইউএসএ ব্যাক করি। যাই হোক রাসেল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা শুনবো কার কেমন লেগেছে। আমরা ফেসবুকের যে সমস্ত আপনারা লিখছেন ফেসবুকে পোস্ট বা ফেসবুকে যে কমেন্টগুলো করছেন সেগুলো আমরা পড়বো। তার আগে একটা ছোট বিরতি দিতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ টু ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা ঘটনা শুনছি। দারুণ সব ঘটনা আমরা শুনছি এবং সেই সাথে আপনাদের SMS-ও পাচ্ছি। আপনারাও জানাচ্ছেন কোন ঘটনা কেমন লাগছে। আমি আশা করছি যে পরবর্তীতেও জানাবেন এইভাবেই, এবং পুরো সময়টা আপনাদের কাছ থেকে যদি জানতে পারি যে কোন ঘটনা কেমন লাগছে তাহলে সত্যিই ভালো হয়। কোনো কমেন্ট বা কোনো কিছু পড়ার আগে আমরা সেকেন্ড ঘটনাটা শুনে আসি। আপনি কোথা থেকে এসেছেন, কি নাম আপনার, একটু যদি কাইন্ডলি আমাদের বলতেন। হ্যালো লিসনার্স, আমি রাকিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। শুরু করেন আপনার ঘটনা। আচ্ছা, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ওটা 2012-এর ঘটনা।
আমার এসএসসি এইচএসসি পরীক্ষার পরে রেজাল্টের পরকার কাহিনী আর কি। আমার ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলির হচ্ছে মেম্বার হচ্ছে 3 জন, আব্বু আম্মু আর আমি। আমার আপু আছেন, উনি ওনার বিয়ে হয়ে গেছে আর কি। তো ওনাদের সঙ্গে একটু প্রবলেম হওয়ার পরে কথাবার্তা মানে তেমন একটা বলা হতো না। তো তখন ছিল রোজা সিজন আর কি। আর সোমবার দিনই ছিল, আমি ফ্রাইডেতে আমার মা বাবা বাড়িতে চলে যান। তো আমি ওনাদের সঙ্গে রাগ করে যাইনি। তো ফ্রাইডে নাইটে ভূত এফএম যখন শুরু হয় আর কি, আমি ভূত এফএমের ফ্যান ছিলাম, তখন থেকে ভূত এফএম শুনছি। তো ভূত এফএম শুনবো, দরজা বন্ধ করে শুনছি, রুমে এসছি। তো বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আমার রুমটা বাড়ি থেকে আলো যেটা আসতো ওটাতে আচ্ছা দেখা যেত আর কি। তো ভূত এফএম শুরু হলো, আমি কানে হেডফোন লাগিয়ে ভূত এফএম শোনা শুরু করলাম। তো কিছুক্ষণ পরে একটা ভূত এফএম ছোট একটা ব্রেক দেয়, ওই সময় আমি ইয়ারফোনটা মানে কান থেকে নামাই আর কি। তখন আমি পাশের রুমে থাই গ্লাসে বেশ জোরে সোরে একটা শব্দ শুনতে পাই, আমার বাড়ি বাসার পাশের রুমে আর কি। তো আমি আমাদের বাসা গ্রাউন্ড ফ্লোরে, পাহাড়ের পাশে বাসা। তো আমার তখন একটু মানে মনে হয়েছিল যে মানে চোর টোর আসছে নাকি, ওটা চেক করার জন্য আমি যাই রুমটাতে, গিয়ে দেখি এভরিথিং ওয়াজ কোয়াইট ওকে। তো আমি পরে বাসা সব দরজা জানলা সব চেক করলাম, দেখলাম আমি যেভাবে রেখে গিয়েছিলাম আর কি ঠিক সেভাবেই আছে। তো আমি তখন করলাম রুমের সব দরজা লক করে, আমি আমার রুমের দরজাটাও লক করে দিলাম। লক করে শুয়েছি, তখন আমার ভূত এফএম শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, আমি হেডফোন লাগালাম কানে, ভূত এফএম মানে শোনা শুরু করলাম আর কি। ঠিক তখন দরজায় মানে মোটামুটি বড়সড় একটা শব্দ হলো। তা আমি উঠে দেখলাম কি দরজা মানে ইন্টারলক করেছিলাম, ওটা খুলে দরজা প্রায় 2 ইঞ্চির মতন গ্যাপ হয়ে গেছে। আমার একটু অড লাগলো, মানে বিষয়টা তেমন হওয়ার কথা ছিল না। তো আমি চিন্তা করলাম যে মেকানিজমের প্রবলেম হতে পারে। তো আমি পরবর্তীতে গিয়ে দরজাটা আবার লক করি আবার শুই। তো আমাদের বাসার ঠিক পাশে একটা ছোট প্যাসেজ আছে আর কি, আমাদের বাউন্ডারি ওয়ালের আর বাসার মাঝখানে। তো একটু পরে ওখানে দেখলাম একটা ডার্ক শ্যাডো নাড়াচাড়া করছে বা পানি পড়ার শব্দ, এই টাইপের সাউন্ড পাচ্ছিলাম। তো আমার তখন মাথায় আসলো যে আমাদের বাড়িওয়ালার ড্রাইভার, উনি নিচতলায় থাকতেন। তো উনি মানে নামাজ কালাম পড়তেন আর কি। তো উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারে, যেহেতু রোজা সিজন। তো আমি ওটা চিন্তা করে তেমন একটা কনসেন্ট্রেট করি না ওইদিকে। কিছুক্ষণ পর আমার বারবার মনে হচ্ছিল যে শ্যাডোটা আমার রুমের জানলার ঠিক পাশে চলে আসছে। তো আমার তখন আমার একটু কনসেন্ট্রেশনটা ওদিকে যায়, আমি একটু কিউরিয়াস হয়ে যাই কি। একটু পরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে, আমার মনে হলো একটা ধোঁয়া টাইপের, শ্যাডো টাইপের বেসিক্যালি একটা কিছু মানে একটা ফিগার ঠিক জানলা দিয়ে ঢুকলো আমার রুমে। আমার ঠিক মাথার উপরে আশেপাশে মানে ঘোরাফেরা করছে, মানে কোনো একটা কিছু এক্সিস্টেন্স আমি তখন ফিল করতে পারছিলাম, লাইক একটা শ্যাডো সামথিং ঘোরাফেরা করছে আমার আশেপাশে। আমি তখন একটু বেশ ভয় পেয়ে যাই। তো ওটা করার পরে আমি তখন আয়াতুল কুরসি পড়ে আমি নিজেকে সেভ করে নেই। তারপর আবার ভূত এফএম শোনা শুরু করি। আমার বেসিক্যালি আমার ইচ্ছা ছিল যে ডিভোশনটা অন্যদিকে দিলে হয়তো বা ভয়টা একটু কম লাগবে। আর আমার বাসায় তখন প্রায় সোসাইটিতে কেউ ছিল না, রোজার বন্ধে সবাই বাড়িতে চলে গেছে, আমাদের ফ্ল্যাটও তেমন কেউ ছিল না। তো প্রায় ভূত এফএম তখন প্রায় 1-1:30টার কাছাকাছি। তখন হঠাৎ আমার কেন জানি আমার বেডের সামনে একটা ক্লোজেট আছে, ক্লোজেটের সামনে চোখ গেল। তো আমি স্পষ্ট দেখতে পারলাম 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মানে হাঁটু গেড়ে বসে আছে ক্লোজেটের উপর, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখগুলি ছিল একদম সাদা, বেশ বড় 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 চোখ, আমার দিকে তাকিয়ে আছে, লাইক আমার গায়ের উপর এখন লাফ দিবে। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই। বেসিক্যালি হয় কি, হ্যালোসিনেশনের যে ব্যাপারটা, মানুষের 5টা ইন্দ্রিয় আছে। তো হ্যালোসিনেশন হলে আপনি হয়তো বা 1টা বা 2টা ফেস করতে পারেন। আমি বেসিক্যালি কিন্তু সব মানে মোটামুটি সব ধরনের সেন্সেই কিন্তু ফিল করছি, ইভেন ফিজিক্যাল এভিডেন্সও পাইছি ওই দিন, যে দরজার লকটা নিজে নিজে খুলে যায়। তো যাই হোক, ওইটাকে তখন যেহেতু আমার কোনো হেল্প করার মতো মানুষ ছিল না, বাসায় কেউ ছিল না, আমি ব্যাপক মানে ভয় পেয়ে যাই কি। তো আমি কি করি, তখন ওই দিক দিয়ে কনসেন্ট্রেশন না দিয়ে আমি তখন মনে মনে ধরে নিলাম যে না, আমি হ্যালোসিনেট করতেছি, আমি বেটার হয়ে যে অন্য কোনো দিক দিয়ে ডিভোশন দিই। আমি বালিশে মাথা চেপে ঘুমাই আর কি, কিছুক্ষণ ঘুমার মতন ট্রাই করি, কিন্তু ঘুম আসছিল না।
একটু পরে প্রায় ভূত এফএম শেষ হয়ে যাবে এমন একটা মুহূর্ত, তখন আমি আবার তাকালাম ক্লোজেটের উপর, দেখলাম কিছু নাই, ওই জায়গায় কিছু ছিল না। বাট ওই এক্সিস্টেন্সটা, ওই শ্যাডো টাইপের একটা এক্সিস্টেন্স আমার আশেপাশে ঘোরাফেরা করতেছে। তো তারপরে আমি ওই দিক দিয়ে কনসেন্ট্রেশন না দিয়ে আমি ভূত এফএম শুনি। প্রায় শেষ হয়ে যাবে এমন সময় আমি ডান পাশে কাত হয়ে শুয়েছিলাম, আমার এখনো মনে আছে। ঠিক মুখের কাছে একটা গরম একটা ফিলিংস হচ্ছিল, লাইক কেউ যদি খুব মুখের কাছে কেউ মুখ নিয়ে আসে অথবা হাত নিয়ে এসে বা তার বডিটা আসে, তখন আপনার যে ফিলিংসটা হবে, মানে বাতাস আসবে না, একটু আনকমফোর্টেবল লাগবে, আমার ঠিক ওটা মনে হচ্ছিল। আর সঙ্গে সঙ্গে হিব্রু ভাষায় বা অন্য কোনো একটা ভাষায় সুর করে কেউ কিছু একটা বলার ট্রাই করছিল আর কি, হ্যাঁ, ডিসাইড করছিল আর কি, মানে আমার বেসিক্যালি ওটাই মনে হয়েছিল। তো আমি তখন একটু কিউরিয়াস হয়ে যাই। আসলে ওই জিনভূতের বিষয় তো আসলে কিউরিয়াসিটি সবারই কম বেশি থাকে। তো আমি কি করি, আমার বালিশের নিচে মোবাইলটা ছিল, আমি ভলিউমটা কমানোর ট্রাই করলাম। মানে মোটামুটি ভলিউমটা যখন নীল হলো, তখন আমি স্পষ্ট শুনতে পাই যে আমার বাম কানে কেউ কিছু একটা রিসাইড করছিল, লাইক শুরু করে কোনো একটা ভাষায়। আমি তখন খুব ভয় পেয়ে যাই। আমি সঙ্গে সঙ্গে আমার বাম পাশে ফিরি, দেখতে পাই একটা মানুষের টাইপের ফেস, বাট ট্রান্সপারেন্ট, লাইক একটা ধোঁয়া টাইপের একটা শ্যাডো একটু পিছনে গিয়ে ছাই করে জানলা দিয়ে বের হলো। ইভেন আমি এখনো মনে করতে পারি যে ওই শব্দটা ওই সময় যে বের হয়ে গেছিল, তখন একটা বাতাসের যে শব্দটা, ওটা আমি শুনতে পাই আর কি। তো আমার একটা ফ্রেন্ড ছিল উষান, তো বেসিক্যালি রাত জাগে, তো তখন ওকে ফোন দিলাম, ও আমাকে মেন্টালি সাপোর্ট দিল আর কি। এই ছিল আমার ঘটনা আসলে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা অনেক ভালো লেগেছে। আমি আবারও একটু এসএমএস এ যাব এবং তারপরে ফিরে আসবো আবারও আমাদের প্রথম অতিথির কাছে, এবং তার কাছ থেকে অনেক কিছুই আমরা শুনবো। জিল্লুর রহমান আমাদের এসএমএস করেছেন, এবং তিনি রামপাল থেকে এসএমএস করেছেন, রামপাল বাগেরহাট থেকে। বিজয় আখতার আমাদের এসএমএস করেছেন যে ভূত এফএমের সেকেন্ড ঘটনাটি তার কাছে চমৎকার লেগেছে। এমডি কাউসার আব্দুল্লাহ আমাদের টঙ্গী থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন ঘটনাটি চরম। এমডি এছাড়াও অপূর্ব ময়মনসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন নাইস স্টোরি। মাহিন আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, লিখেছেন যেটা ফার্স্ট তার এসএমএস, এবং আমাদেরকে এছাড়াও ফুর্তি রিপন এসএমএস করেছেন এবং তার কাছে ঘটনাটা অবশ্য ভালো লাগেনি, তার কাছে ফেক মনে হয়েছে। আচ্ছা, ওকে। অপূর্ব বিশ্বাস আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন গল্পটা অসম, খুব ভালো হয়েছে। স্বপন আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন সুমন এসএমএস করেছেন মগবাজার থেকে আমাদেরকে, এছাড়াও হিমেল চৌধুরী এসএমএস করেছেন গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন। এমডি ফারুক হাসান রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করেছেন। নীলা মিরপুর 2 থেকে, এছাড়াও আমাদের জসিম এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন ইয়াসিন, এছাড়াও এসএমএস করেছেন রানা আমাদেরকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কি ওয়ারিসা লাভল্যান্ড চিটাগং থেকে এসএমএস করেছেন আমাদেরকে। অপু এবং রাখি আমাদের এসএমএস করেছেন এবং নতুন বইটা সম্পর্কে জানতে চেয়েছেন। উর্মি ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আপন সাহা ময়মনসিংহ থেকে, জয়া ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। পালকি মাসুম আমাদের এসএমএস করেছেন তেজগা থেকে, এছাড়াও রাজীব আমাদের এসএমএস করেছেন। মুক্তি এবং হিমু আমাদের নেত্রকোনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন সোহেল, এসএমএস করেছেন আমাদের সায়েন্টিস্ট জহুর, এছাড়াও এসএমএস করেছেন রানা পাগল, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে রনি ফরিদপুর থেকে। মনির আমাদের এসএমএস করেছেন আমাদের জিনিয়া, এছাড়াও আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে লিখেছেন ফয়সাল অসম, আমাদেরকে রাজকুমার সাইদ লিখেছেন ইমেল স্টোরিটা হচ্ছে অনেক ভালো লেগেছে তার কাছে। শফিউল লিখেছেন খুব ভয় লাগছে, ভয় পাচ্ছি, লিখেছেন আমাদেরকে নিয়ন আলো। এছাড়াও শাহরিয়ার মুসাব্বির আমাদের এসএমএস করেছেন এসএমএস না, এখানে কমেন্ট করেছেন আমাদেরকে। ফারদিন নীল লিখেছেন ভাইয়া ভালো লাগছে আমাদেরকে। নাটোর থেকে মেহেদি হাসান কমেন্ট করেছেন। PM শহীদুল ইসলাম আমাদের এসএমএস করেছেন, আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে আরো অনেকে, আরো কমেন্ট করবো। তার আগে আরো একবার আপনার নামটা প্লিজ বলবেন, যেহেতু দেখা যায় না বারবার আমাদের নাম বলতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি অভি এগেইন। ওকে, আমি এক জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি অনেক সময় অনেক এরকম আপনি আপনার নানার কথা বলছেন এরকম, হ্যাঁ না? মানে আপনার কাছে তার মানে মনে হয় যে অনেক সময় জিনরা এরকম পরিচিত মানুষের রূপ ধরেও আসে। হ্যাঁ, পরিচিত মানুষের রূপ ধরে এটাই বেশি আসে। আপনি একবার আপনার খুব নানার কথা বললেন তো। ওটা আমাদের পরিচিতই একজন ছিল, ওটা রিলেটিভস এর ভিতরেই, বাট একেবারে কাছে না আর কি। আচ্ছা, একটু বলবেন কি দেখেছিলেন সেটা? ব্যাপারটা ছিল, আমি গ্রামে ছিলাম আর কি, আর আমাদের একটা ট্র্যাডিশন আছে আর কি, আমরা গ্রামে একটু রাত হলে আমরা ডাব চুরি করতাম আর কি। আচ্ছা, মানে গ্রামে গেলে। আচ্ছা, তো সেই উদ্দেশ্যে আমি আমার কতগুলো ভাই এবং আদার্স কাজিনসদের নিয়ে আমরা বের হই আর কি।
তো বের হওয়ার এক পর্যায়ে সবাই চলে যায়, আমি রাস্তায় একা থাকি আর কি। সবাই যে যার মতো ডাব কাটার কাজে ব্যস্ত থাকে। এমন সময় আমি দেখি আমাদের মেইন রোডের পাশে একটা গাছের কর্নারে একজন বৃদ্ধ সাদা জামা কাপড় পরা, মানে পায়জামা পরা, সাদা পাঞ্জাবি পায়জামা পরা, তিনি বসে আছেন, উল্টো ঘুরে বসে আছেন। তো আমার কাছে মনে হলো উনি আমার পরিচিত কেউ আর কি। তো আমি মনে করলাম রাত তখন প্রায় 11টা বাজে, গ্রামের 11টা অনেক রাত। তো আমি মনে করলাম যে চাচা কি অসুস্থ হলো নাকি কোনো সমস্যা। আমি তাকে ডাক দিলাম আর কি যে চাচা কি হয়েছে। তো উনি যখন আমার দিকে বলার সাথে সাথে তাকালেন, তখনই আমি মানে জিনিসটা অস্বাভাবিক লাগলো। ব্যাপারটা ছিল এরকম যে ওনার ফেসটা অ্যাজল মানুষের মতো ছিল, ওনার লম্বা দাড়ি ছিল, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো ওনার হাতে একটা মাংসের টুকরা ছিল এবং সেই মাংসের টুকরাটা থেকে রক্ত পড়ছিল এবং তার মুখ দিয়ে সেই পুরো মুখে সেই রক্তটা ছিল এবং দাড়ি বেয়ে বেশি রক্তগুলো পড়ছিল। এটা তো কোনো আপনার পরিচিত মানুষের পক্ষে সম্ভব না। এটা আমার পরিচিত মানুষের মুখে হওয়ার কোনো মুখেই সম্ভব নয়। আমি পিছন থেকে মনে করেছিলাম আমার পরিচিত কেউ, কিন্তু দেখে আমি মানে খুবই মানে আতঙ্কিত হয়ে পড়ি এবং 2 স্টেপ পেছনে যখন আসার পরে আমি একটু ডানে বামে তাকাই যে আমার পরিচিত কেউ আছে কিনা, যে একটু ডাক দিব। মানে এদিক ওদিক তাকানোর পর আবার যখন আমি সামনে তাকাই তখন দেখি ওখানে আর কেউ নেই। এটা একটা ইন্টারেস্টিং ছিল, খুবই ইন্টারেস্টিং। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমরা আপনার কাছে আরো ঘটনা শুনবো, তবে তার আগে আমাদের ফেসবুকের আরো কিছু কমেন্ট পড়তে চাই। আমাদেরকে লিখেছেন আমার খুব ভয় লাগছে, লিখেছেন ফারাবি জাহান রেদি। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি শাহজাহান আলী লিখেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে তিনি কোনো সময় ভূত এফএম অপছন্দ করতে পারেন না। মোহাম্মদ আলী লিখেছেন এট ফার্স্ট তিনি আচ্ছা আমি বুঝলাম না এটা মানে তিনি কি বুঝিয়েছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে এসএমএস করেছেন, কমেন্ট করেছেন আরো অনেকে। আমি দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন আচ্ছা নামটা হচ্ছে আমার আচ্ছা ওকে, আমি আবার কমেন্টগুলো আবার পড়তে হবে নতুন করে, সেগুলো পড়ছি। আপাতত আবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত এফএম। আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহু দূর। আর এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে দিই, সেটা হচ্ছে আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত এফএম আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে চাইলে এখনই আপনি সাইন আপ করুন www.bondhugarage.club এবং 500 শব্দের মধ্যে আপনি পাঠিয়ে দিন রক্তহীন করা ভৌতিক ঘটনা। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর এবং ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সুতরাং সময় নেই, আর মাত্র 7টা দিন রয়েছে। এই 7 দিনের মধ্যে আপনাকে ঘটনা পাঠিয়ে দিতে হবে এবং গা ছমছমে কোনো একটা পরিবেশে আমরা সবাই মিলে ভূত এফএম করব আউটডোর থেকে, সেই বিষয়ে কথা দিতে পারছি। এবং আশা করছি যে আপনারা সবাই পার্টিসিপেট করবেন এবং আপনাদের সেরা ঘটনাগুলো বন্ধু গ্যারাজে সাইন আপ করার মাধ্যমে পাঠিয়ে দেবেন, এবং সেটা হতে হবে 500 শব্দের মধ্যে। এটা একটু মাথায় রেখেন। আমরা কথা না বাড়িয়ে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আরো একটা ঘটনায় চলে যেতে পারি, এবং সেই ঘটনাটি আমি একটা ইমেল থেকে পড়ছি। আচ্ছা, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন যে আমিনুল ইসলাম খান, রাজশাহী থেকে। রাসেল ভাই, আমিনুল ইসলাম খান, রাজশাহী থেকে। আমার জীবনের ভয়াবহ একটি ঘটনা পাঠাচ্ছি। বুঝতেই পারছেন এতদূর থেকে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই ইমেইলে পাঠালাম, ভালো হলে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বলে রাখা ভালো যে আমি রাজশাহী মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্র এবং শিক্ষকদের প্রিয় ছিলাম। তখন আমি 3য় বর্ষের ছাত্র ছিলাম এবং ঘটনার দিনটি ছিল রবিবার, এবং এমন একটি দিন ছিল যে পরের দিন কলেজের নবীন বরণ অনুষ্ঠান। তাই ডিপার্টমেন্টের প্রধান এসে কলেজ সাজানোর দায়িত্ব দিলেন আমাদের 5 জনকে। আমরা ছিলাম 5 জন, আমি, রনি, ইথেন, শাওন এবং সুজন। আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে বাসায় এসে লাঞ্চ করলাম বিকেল 5টায়। তারপর আবারও কাজে এলাম এবং যখন সাজানোর কাজ হয়েছিল তখন প্রায় 10টার কাছাকাছি। এই মুহূর্তে রনি বলল কেউ একজন ওপরে গিয়ে রুম নাম্বার 305-এ জিনিসগুলো রেখে যেন আসে। জিনিসগুলো বলতে সাজানোর যে জিনিসপত্র ছিল তাকে বোঝাতে চাচ্ছি। এবং তখন
আমি বললাম যে আমি জিনিসপত্রগুলো রেখে আসছি, আর তোরা চলে যা, কিন্তু আমাকে একা রেখে কোনো মতেই যেতে চাইলো না তারা। আমি ভাবলাম ওপরে যাব, জিনিসগুলো রেখেই তালা দিয়ে চলে আসবো। তাছাড়া আমি একটু সাহসী ছিলাম বটে, তাই একরকম জোর করেই বাসায় পাঠিয়ে দিলাম। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম, কিন্তু চারতলায় কিসের একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। চারতলার বিষয়টি বলে রাখছি, চারতলায় ছিল আমাদের অ্যানাটমি ক্লাস। সেখানে ডেড বডি রাখা আছে এবং এখানেই আমাদের প্র্যাকটিক্যাল করানো হয়। প্রথমে কোনো পাত্তা না দিয়েই 3 তলায় 5 ছিল, 5 নম্বর রুমে জিনিসগুলো রেখে চলে আসতে চাইলাম, কিন্তু আওয়াজগুলো ক্রমশ বাড়তে লাগলো। তাই আমি ওপরে উঠে দেখলাম যে হালকা ভয় পাচ্ছিলাম, কিন্তু কৌতূহলের বশেই আমি উঠে গেলাম এবং গিয়ে দেখলাম তা বিস্মিত হয়ে গেলাম। গিয়ে দেখি অ্যানাটমি ক্লাসের দরজা খোলা এবং ভয়টা তখন বেড়েই গেল এবং ভয়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি অ্যানাটমি শিক্ষক, নামটি আমি বলছি না, ওনার সম্পর্কে বলে রাখা ভালো, উনি আমার প্রিয় শিক্ষক। তিনি আমাকে মাঝে মাঝে খুব স্পেশাল কিছু দিতেন। কিছু বলতে হচ্ছে উনি আমাকে মাঝে মাঝে হোস্টেলে এসে দেখে যেতেন, মাঝে মাঝে ক্লাস শেষে বিকালে ক্লাস শেষে ক্লাস করাতেন, কারণ উনি ওনার ছেলের মতোই ভালোবাসতেন এবং মাঝে মাঝে একাই পড়তাম আমি। কিন্তু আজ এত রাতে বিস্মিত হলাম, কিন্তু উনি আমাকে অভয় দিয়ে বললেন যে আমি জানতাম তুমি এখানে আসবে, তাই তোমার অপেক্ষায় ছিলাম। আমি ইতস্তত করতে করতে রাজি হয়ে গেলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কি ঘটতে যাচ্ছিল। উনি ক্লাসের ভেতরে এসে লাশটা আনলেন। আপনারা হয়তো অবগত আছেন যে অ্যানাটমি ক্লাসের ডেড বডি যেটা থাকে সেটা দিয়ে প্র্যাকটিক্যাল করানো হয়, কিন্তু আজকে ডেড বডিটা কেমন যেন তাজা তাজা মনে হচ্ছিল। বেশ কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে মারা গেছেন এরকম কেউ, তাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে চাইলাম কি ঘটতে চলেছে। উনি আমাকে ভালো করেই পড়াতে লাগলেন, কিন্তু ভয়ে কিছুই মাথায় ঢুকছিল না এবং তিনি বলেন লেটস গো মাই সন টু ডু প্র্যাকটিক্যাল। এবং আমি অনেক ভয়ে ওকে বললাম এবং তিনি তখন উনি একটানে তিনি লাশটা কলিজা বের করলেন ছুরি দিয়ে কেটে, এবং তিনি তখনই ঘটনাটি পরিষ্কার হয়ে গেল। 4-5 জন লোক জন্তুর মতো দেখতে চিৎকার করতে করতে এসেই দেখা গেল সঙ্গে সঙ্গে লাশটাকে ছিঁড়ে খেতে শুরু করলো। শব্দগুলো ওরাই করছিল এবং আমি ঠিক থাকতে পারলাম না, মোবাইল ফেলেই চিৎকার দিয়ে দিলাম এবং পেছনে 4-5 জন মানুষরূপী কতগুলো কি বলবো কিছু একটা তাদেরকে দেখতে পেলাম এবং আমি প্রচন্ড গতিতে দৌড়াতে লাগলাম। দৌড়াতে হাঁপিয়ে গিয়েছিলাম। এক সময় দেয়ালের সাথে প্রচন্ড ভাবে ধাক্কা খেয়ে সেন্সলেস হয়ে গেলাম। যখন জ্ঞান আসলো তখন আমি নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম। আমার ট্রিটমেন্ট চলছে এবং অনেকের ভিড়ে দীপক আমাদের সেই স্যারকেও আমি দেখতে পেলাম এবং সমস্ত ঘটনাটাকে খুলে বললাম। কিন্তু তার মতামত, সারাদিন কাজের ফলে তুমি হ্যালোসিনেট করেছো এবং যার ফলে সবকিছু উল্টাপাল্টা, কিন্তু তা কি করে সম্ভব? আমার মোবাইলটি তো অ্যানাটমি ক্লাসের থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনা এখনো আমাকে তাড়া করে বেড়ায় এবং সঠিক বিশ্লেষণ আজও আমি পাইনি। আপনাদের কাছে থাকলে জানাবেন। আমি জানি না যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি হ্যালোসিনেট করেছেন কিনা। আমরা সত্য মিথ্যা যাচাইয়ের ভার আমাদের উপরে পড়েওনি, কিন্তু যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে খুবই 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 ভয়ের একটা ঘটনা। যাই হোক, আমরা আরো কিছু কমেন্ট পড়তে চাই ফেসবুকে, যেগুলো আপনারা পাঠাচ্ছেন সেগুলো, এবং কিছু SMS আমরা পড়তে চাই। একে একে সবই পড়বো এবং আশা করছি যে আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনি যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর যারা চান যে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকবেন তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ, এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন কাইন্ডলি। আপনার একটু কাছে রেখে বলতে হবে, একটু জোরে বলতে হবে। জি, আমি আসছি ফার্ম গেট থেকে। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে আমার আম্মু থেকে শোনা। এটা হচ্ছে 2012 সালের ঘটনা। আমি যখন কলেজ ছুটি হয়, ছুটিতে আমি চট্টগ্রামে বেড়াতে যাই, তখন একদিন রাত্রে আমার আম্মু বলে এবং পরবর্তীতে আমি আমার এলাকার লোকজন থেকে জানতে পারি যে আসলে ঘটনাটা ঘটেছিল আমাদের এলাকায়। তো ঘটনাটা এরকম ছিল যে আমাদের পাশের এলাকায় একজন সিএনজি চালক ছিল। সে সিএনজি চালাতেন, তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে তাকে রাত্রেবেলা গ্রাম থেকে আমাদের শহর থেকে অনেক দূরে গ্রামে ফটিকছড়িতে একটা রাস্তার পাশে তার সিএনজিটা পাওয়া যায় এবং সেখানে তাকে পাওয়া যায় কয়েক টুকরা লাশ হিসেবে। তো পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসেন, এসে লাশটা নিয়ে যান।
তো লাশটা নিয়ে পোস্টমর্টম করবেন, যেহেতু এটা একটা মার্ডারের মামলা, তো এটা তাদের কিছু ঘটনা জানার জন্য হয়তো পোস্টমর্টম করান। পোস্টমর্টম করানোর পরে লাশটাকে আরো কাটাছিড়াতে অনেকগুলো টুকরো হয়ে যায়, যার ফলে লাশটা যখন নিয়ে আসা হয়, তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়, দাফনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাকে নামাজে জানাজার জন্য গোসল করানো হবে। তখন হুজুর যখন লাশটা দেখেন, পাঠিয়েছিলেন আপনি, মানে আপনাকে যে প্রথম ঘটনা বলেছিলাম, জি, তো হুজুর যখন লাশটা দেখেন তখন অনেকেই লাশটা দেখে ভয় পান, সেই জন্য হুজুর বলেন যে তো অনেক টুকরো হয়ে গেছে, একে গোসল করানো আসলে কোনোভাবেই সম্ভব না। তখন কি করলেন, উনি এলাকার লোকজনের সাথে কথা বললেন। কথা বলার পরে ঠিক আছে, সবার সম্মতিক্রমে তাকে গোসল না করে জানাজার পরে মসজিদের পাশের কবরস্থানে কবর দেওয়া হয়। এটা আপনাদের এলাকারই ঘটনা এবং এটা ঘটেছে? জি, এটা ঘটেছে এবং এটা আমাদের এলাকার ঘটনা বলতে আমাদের পাশের এলাকার পাশাপাশি ঘটনা, বা মাঝখানে ডিস্টেন্স একটা ড্রেন। আচ্ছা। আর কবরস্থানটা ড্রেনের পাশেই, তার পাশে মসজিদটা। তো আপনার যখন জানাজা করবে, কবর দেওয়া হয়, ওকে মসজিদের পাশেই ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পর সেদিন কোনো ঘটনা ঘটেনি, সবাই কবর দিয়ে যার যার মতো চলে যায়। তারপরের দিন রাতে বেলা ওর দাদি, মানে যে চালকটা মারা যান, তার দাদি স্বপ্নে দেখেন যে তার নাতির লাশটা আপনার কবরের উপর পড়ে আছে। তো সে আসলে কিছু বুঝতে পারে না। সে সকালবেলা হয়তো মনে তার ভিতরে একটা ভয় জাগে যে জানাজার সময় নামাজ গোসল না করে তাকে কবর দেওয়া হয়েছে, তো তার ভিতরে একটা ভয় থাকে। সেজন্য সে সকালবেলা কবরের কাছে যান, যে দেখেন না কিছুই হয়নি, বাট কবর যেরকম ছিল সেরকমই আছে। তো উনি ঘটনাটা কাউকে কিছু বলেন না। তো সেদিন রাত্রেবেলা সে আবার সেম ঘটনাটা দেখেন স্বপ্নে। তখন তার ভিতরে অন্যরকম একটা ফিল হয়। তখন সে হুজুরের কাছে যান। কবরের কাছে যাওয়ার পরে কিছু দেখতে না পেয়ে হুজুরের কাছে যান, ঘটনাটা সে হুজুরকে বলেন। তখন হুজুর বলল, দেখেন আপনার নাতিকে তো গোসল করে কবর দেওয়া হয় নাই, হয়তোবা আপনার কাছে মনে হতে পারে যে কিছু একটা হচ্ছে, বা এরকম থেকে আপনার মন থেকে চলে আসতেছে, এটা ঠিক হয়ে যাবে। তো ওই দিন রাত্রেবেলায় হুজুর আমাদের গ্রামে, আমাদের মানে পাড়াতে, মানে পাশের পাড়া থেকে আমাদের পাড়াতে একটা দাওয়াতে আসেন। তো ওইখানে দাওয়াত খাওয়ার পরে তিনি ঠিক 12টা, 12:30টার দিকে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। তো আমি বলছি রাসেল ভাই যে আমাদের পাড়া থেকে ওই মসজিদে আসতে হলে একটা ড্রেন পরে কবরস্থানের পাশ দিয়ে মসজিদে আসতে হয়। তো উনি ঠিক কবরস্থানের পাশ দিয়ে আসেন এবং হঠাৎ সে কবরস্থানে খেয়াল করেন যে ওই চালকটার কবরের উপরে একটা লাশ সাদা কাপড় মোড়া দেওয়া পড়ে আছে। তো উনি ওটা দেখে থমকে যান, দাঁড়ায় পড়েন। তখন উনি শব্দ শুনতে পান, বাট ওই লাশটার কোনো মুভমেন্ট না। উনি একটা শব্দ শুনতে পান যে ওরা না হয় বুঝে না, তুই তো, মানে আমরা ডায়লগ না শুনে আমরা বসে কোন একটা শব্দ শুনতে পাই। উনি একটা শব্দ শুনতে পান ওরা না হয় বুঝে না যে তুই আমাকে জানা দিয়ে কবর দিলি, গোসল না দিয়ে আপনি বলছিলেন কবর দিলি, তুই জানা দিয়ে যে কবর দিলি, তোদের একটা ক্ষতি হবে, ঠিক আছে? তো উনি এটাতে প্রচন্ড ভয় পান। হুজুর প্রচন্ড ভয় পায়, মসজিদে যান। পরের দিন সকালবেলা হচ্ছে শুক্রবার, উনি নামাজ পড়েন। জুমার নামাজের সময় এলাকার লোকজনের সাথে কথা বলেন এই ঘটনার ব্যাপারে। তখন এলাকার লোকজন তখন সম্মতি দেয় যে আসলে ওনাকে কবর থেকে উঠানো হবে জানাজার মাধ্যমে, তারপর আবার কবর দেওয়া হয়। তো এলাকার লোকজনের সম্মতি ক্রমে সেদিন জুমার নামাজের পরপরই তার কবরটা খোঁড়া হয় এবং কবর থেকে উঠে তাকে জানাজা গোসল করে জানাজা দেয়া একই কবরে আবার কবর দেওয়া হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদেরকে সুমন SMS করেছেন কুমিল্লা থেকে এবং তিনি লিখেছেন, রাসেল ভাই আগে নানু ভূত FM এর গল্প শোনা, আগে নানু ভূতের গল্প শোনাতো, বাট আজ নানু নেই। আপনাদেরকে থ্যাঙ্কস এবং আমি আমার গ্র্যান্ড মাদারকে আমি অনেক মিস করি। আমি নয়ন মিরপুর থেকে লিখছি এবং তিনি বলছেন যে আমার সব ঘটনা ভালো লাগে, প্লিজ আমার SMS-টা পড়বেন। পূর্ণা আমাদের SMS করেছেন ভূত FM সম্পর্কে এবং আদিম আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন ময়মনসিংহ থেকে দেখতে পাচ্ছি অপূর্ব। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সাইফ এবং অ্যাঞ্জেলিনা রোজ আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে এবং তারা একসাথে ভূত FM শুনছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রকি কেরানীগঞ্জ থেকে। তানজিব আমাদের SMS করেছেন দরুন মুন্সিগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে আরিয়ান SMS করেছেন, কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও শিরিন SMS করেছেন এবং তিনি বলছেন যে অভিকে কি করে অভি কি এই বিশেষ ক্ষমতার অধিকারী হলেন। না, উনি প্র্যাকটিস করেছেন, উনি বলতেছিলেন সেটা আমাকে একটু আগে অফ এয়ারে। আমাদেরকে আরিফ SMS করেছেন। আমরা না হয় একে একে সবকিছু জানবো ওনার সম্পর্কে, ওকে। আমাদেরকে এছাড়াও নাবিসা SMS করেছেন লালবাগ থেকে, লিখেছেন আই লাভ ভূত FM। হানিফা আমাদের SMS করেছেন আমাদেরকে শাওন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন অনিন্দ, আমাদেরকে SMS করেছেন বাঁধন। এছাড়াও নাজ ধানমন্ডি থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS তিনি শুনছেন অ্যাজ ইউজুয়াল ভূত FM এবং 15 বছরের আলভি এবং 3 বছরের ইভ
কে সাথে নিয়ে তিনি শুনছেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নিশিত রাতের অতিথি কুমিল্লা থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিদ সহ আরো অনেকে। আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছি লিখেছেন শামীম আহমেদ আফ্রিদি, আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তিথি লিখেছেন ভাইয়া ভালো লাগলো। স্বার্থপর সিপাত আমাদের লিখেছেন যে তিনি ভূত এফএম প্রথমবারের মতো সরাসরি শুনছেন, তার কাছে খুব ভালো লাগছে। আমাদের কাউসার লিখেছেন তার কাছে ভয় লাগছে। আমাদেরকে এছাড়াও রাজীব লিখেছেন যে কিছুক্ষণ আগে যে ঘটনাটা বলা হলো সেটা তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে সাইম আহমেদ লিখেছেন যে ইমেল স্টোরিটার কথা বলছেন এবং ইমেল স্টোরিটা অনেক ভালো লেগেছে। জয় আহমেদ লিখেছেন রাসেল ভাই আচ্ছা তিনি বলেছেন যে ভয়টা কারা বেশি পায়, ছেলে না মেয়ে, এটা বলেছেন তিনি। ভয় পাওয়ার আবার এটার ভেতরে যদি আপনি এরকম মানে কি বলবো জেন্ডার দেখতে চান তাহলে তো খুব মুশকিল আসলে। ভয়ের আবার কি বলবো যেটা ছেলে আর মেয়ে বুঝে আসে নাকি ভয়। মামুন আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন আজ যে সুজন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হাসান, এবং আমাদেরকে এসএমএস করেছেন আরো এসএমএস না এগুলো সবই কমেন্ট, সরি আই এম রিয়েলি সরি, এবং করেছেন। আপনি যদি ফেসবুকে মানে আপনি যদি ফেসবুকে থাকতে চান আমার সাথে কানেক্টেড তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাবো আবারও অভির কাছে, এবং অভির কাছ থেকে আমরা আরো একটা এবার তার একটা ঘটনা শুনবো, যে ঘটনাটা তিনি আসলে আমাদের পাঠিয়েছিলেন বা যে ঘটনাটা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন একটু আগে, সেই ঘটনাটা আমরা শুনি। সবাইকে আবার আসসালামু আলাইকুম। এই ঘটনাটা ঘটেছিল এই পৌরসভা নির্বাচনের সময়, যখন আমি গ্রামে গিয়েছিলাম আমাদের গ্রামে হাটে গুদামঘর করার উদ্দেশ্যে আর কি। তো ওখানে এই গুদামঘর করার জন্য আমাকে প্রায় মাসখানেক ওখানে স্টে করতে হয়। তো স্টে করার পাশাপাশি বেশ পরিশ্রমও করতে হয়, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ওখানেই থাকতে হতো আর কি সবকিছু মেইনটেনেন্সের জন্য। তো একদিন সন্ধ্যায় আমরা ফিরে আসি যখন কাজ শেষ করে, তখন আনুমানিক রাত 9:45 বাজে আর কি। তো ঘটনা ডেসক্রাইব করার আগে একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলি, না হলে এই ঘটনাটা বুঝতে একটু সমস্যা হবে। আমাদের গ্রামটা হলো রাজবাড়ী জেলার পাংশা থানার পাট্টা নামে গ্রামে, এবং আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন, এবং সেই জমিদারি বাড়ি এখনো আছে, এবং সেই জমিদারি বাড়ির বয়স অ্যাপ্রক্সিমেট 300 বছর আমরা যতদূর জানি আর কি। ওখানে কেউ থাকে না, 2-1টা ঘরে আমাদের 2 চাচা থাকেন, তাছাড়া ওখানে কেউ থাকে না। আর আমাদের গ্রামে যে ঘরটা, সেই ঘরটা একটু বর্ণনা দিয়ে নিই। ঘরটা হচ্ছে আধা পাকা ঘর, এবং বারান্দাটা পুরোপুরি গ্রিল দেওয়া, এবং আমাদের গেটটাও গ্রিল দেওয়া। এবার আমি মূল ঘটনায় ফিরে আসছি। তখন আনুমানিক রাত 9:15 মতো বাজে। তো আমি হঠাৎ করেই খুবই ক্লান্ত হয়ে পড়ি। তো আমি মনে করি যে এই সারাদিন পরিশ্রমের জন্য আমাকে এত ধরনের পরিশ্রম করতে হয়, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমি শুয়ে পড়ি। আমার চাচাতো ভাই বলে খাওয়ার জন্য, আমি বলি যে আজকে খাবো না, তুই চলে যা এখান থেকে, আমি একটু ঘুমাবো। তো ও আমাকে বলে যে ভাই আপনি এখন ঘুমালে তো লোকজন এসে আপনাকে ডিস্টার্ব করবে বারবার, আপনি তো এমনি রাগী মানুষ, তাহলে কি করব? আমি তখন বললাম যে তাহলে তুই এক কাজ কর, চাবিটা আমার কাছে দিয়ে গ্রিলের বাইরে থেকে তালা দিয়ে তো চলে যা, যাতে আমি মানে প্রয়োজন হলে বাইরে যেতে পারি। তো আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে এত ঘুম আসলো, মানে মিনিটের ভিতরে আমি একেবারে মনে হচ্ছে যেন মানে ঘুমের স্বর্গতলে চলে গেছে। তো ঘুম ভাঙলো একটা বাড়ি খেয়ে। বাড়িটা খেলাম হলো আমাদের পুরনো যে দালানের কথাটা আমি একটু আগে বলছিলাম, ওখানে একটা পরিত্যক্ত যে ঘরটা ছিল ওটা আমাদেরই ভাগের ঘর। ওই ঘরের দরজার সাথে মানে মাথা গোটা খেয়ে আমার মানে ঘুমটা ভাঙলো, এবং আমি স্টিল দাঁড়িয়ে আছি আর কি। তো হঠাৎ করে ওই জায়গাটা এমনি একটু মানে হরর টাইপের, তো আমি মোটামুটি ভয় পেয়ে গেলাম আর কি। তো আমি ওখান থেকে দৌড়ে চলে আসলাম আর কি। দৌড়ে চলে এসে পাশে যে রুমে চাচা থাকেন তাদের রুমে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমি চাচি মনে করেছিলেন যে এমনি গ্রামে একটু টিনের ভয়টা বেশি পায় লোকজন, তো মনে করেছিলেন আমি ভয় পেয়েছি আর কি। তো আমি আসলে ওই জিনিসটা অত চিন্তা করছিলাম না, যেহেতু এই বিষয়ে মোটামুটি পড়াশোনা করেছিলাম আমি। তো আমার কাছে ফার্স্ট মনে হয়েছিল যে আমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে অথবা অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, যেটা আমি হয়তো ঘুমের ঘরে অতিরিক্ত ক্লান্ত বশত করেছি আর কি। কিন্তু কিছু জিনিস আমাকে চিন্তিত করে তুললো, যে জিনিসগুলোর ভিতরে প্রথমটা হচ্ছে
আমার বাসা থেকে ওই দালানটার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে সর্বোচ্চ 1 মিনিট হেঁটে যেতে লাগে, এবং সেদিন বৃষ্টিও ছিল এবং রাস্তায় কাদাও ছিল। আমি যখন চাচার বাসায় ঢুকি তখন আমার পায়ে কোনো কাদা ছিল না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্ট একটু পরে আসি, এটা বলছি পরে। তখন এটা ভেবে আমি মনে করলাম তাহলে মনে হয় আমি নিজেই হেঁটে চলে আসছি বা অন্য কিছু হয়েছে। আমি জিনিসটা মাথা থেকে বের করার চেষ্টা করি আর কি, যে কিছু হয়নি আর কি, নিজেকে যাতে আমি ভয়টা যাতে আমার ভিতরে গ্রো না করে। তো ওই রাতে যখন ভয় পেলাম তখন আমার আর 2 চাচাতো ভাই বললো যে আমরা আজকে তোর সাথে ঘুমাবো, তুই ভয় পেয়েছিস তো একসাথে ঘুমাই। তো বরাবর আমি হেঁটে আসলাম। হেঁটে আসার পরে যখন আমি আমার বাসার সামনে আসলাম, আমার ঘরের সামনে আসলাম, তখন আমার চাচাতো ভাই, ওর নাম তনু, আমাকে বললো যে ভাই চাবি দেন, দরজা খুলবো। আচ্ছা। তো আমি একটু অবাক হলাম যে চাবি দেন, দরজা খুলবো। আমি তখন আমি বিলিভ করে আছি যে আমি নিজে বের হয়ে আসছি আর কি, হ্যালুসিনেশনের থ্রুতে। তো আমি বললাম যে চাবি তো আমার কাছে নাই। ওই চাবি আপনার কাছে নেই, তাহলে আপনি বের হলেন কি করে? তারপরে টর্চ দিয়ে দেখা গেল যে, মানে দরজা তো খোলা ছিল, টর্চ দিয়ে দেখা গেল যে আমি যে বিছানায় শুয়েছিলাম সেই বিছানার বালিশের পাশেই আমার ওই চাবিটা আছে আর কি, মানে চাবিটা ওখান থেকে সরানো হয়নি। তখন আমি অবাক হলাম যে এই ঘরের দরজা বন্ধ, এই ঘরের তালা দেওয়া, এই ঘরের চারিদিকে গ্রিল দেওয়া, আমি এখান থেকে দালান পর্যন্ত কিভাবে গেলাম এবং আমার পায়ে এক ফোঁটা মাটি কাদা কিছুই ছিল না। এটা কিভাবে সম্ভব? রাইট। এটা আসলে আমার কাছে একটা বড় কোশ্চেন হয়ে এখনো পর্যন্ত আপনার কাছে সেই জিনিসটা দাঁড়িয়ে আছে। আমি এটার সলিউশন এখনো করতে পারিনি। আপনি নিজেই করতে পারেন না, এটার সলিউশন আমি নিজেই করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুনলাম আরো একটা ঘটনা, এবং আমি যেটা বলবো যে আমি দেখতে পাচ্ছি এসএমএস একজন আমাদের লিখেছেন, প্রিয়া, তিনি লিখেছেন যে ভাইয়া কিভাবে অডিও ক্লিপ পাঠাবো। আচ্ছা, অডিও ক্লিপটা পাঠানো খুব ইজি। আপনি যে মেইলটা আমাকে পাঠাবেন সেই মেইলের সাথে অ্যাটাচ করে দিলেই হয় যে অডিও ক্লিপটি, সেটা আপনি মোবাইলে রেকর্ড করে ফেলতে পারেন একটা ফাইল, অথবা আপনি স্টোরিটা মোবাইলে রেকর্ড করে সেটা কম্পিউটারে নিয়ে তারপরে মেইল যখন লিখবেন তখন সেটা অ্যাটাচ করে পাঠিয়ে দিলেই হবে। আমি আরো একবার আপনাদের সবাইকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে গাইজ, আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত এফএম আউটডোর শো, এবং এটা পার্টিসিপেট করতে চাইলে এখনই সাইন আপ করো www.bondhugarage.club এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও রক্ত হিম করা ভৌতিক কাহিনী, এবং সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর, এবং ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো তাড়াতাড়ি করতে হবে আপনাদের। আমি আরো একটা ঘটনা আপনাদের শোনাবো এই মুহূর্তে, এবং এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। লিখছেন, কেমন আছেন? হোপ আপনি ভালো। দেশের বাইরে থাকি, তাই স্টুডিওতে এসে স্টোরি শেয়ার করতে পারলাম না। আমি এই যে ঘটনাটা বলবো, এটা আমার আপুর লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি আপুর নাম বলতে পারবো না। তখন আপু মেডিকেল স্টুডেন্ট ছিলেন এবং হোস্টেলে থাকেন। আমি তার মতো করে বলছি, মেডিকেলের হোস্টেল মানেই সবাই স্টাডি নিয়ে বিজি থাকে, ক্লাস, প্রাইভেটের ক্লাস, আরো কখনো কখনো নিজে রান্না করে করতে হয়। এবং ওইখানে বুয়া ছিল, তিনি রান্না করতেন, কিন্তু আমাদের খুবই ভালো ছিল যে সব কাজই করে দিত। আচ্ছা, এবং মানে সেই বুয়াটার কথা বলছেন যে তিনি রান্না করতেন, কিন্তু খুবই ভালো ছিল। সেটা হচ্ছে যে সব কাজই তিনি করে দিতেন। বুয়া দুপুরের, মানে বুয়ার কথা বলছেন, আমি জিনিসটা আসলে বুঝিনি যেভাবে লিখছেন। তিনি হোস্টেলে থাকেন, আমি তার মতো করে বলছি। মেডিকেলের হোস্টেলের মানেই সবাই স্টাডি নিয়ে বিজি, ক্লাস, প্রাইভেট ক্লাস, আর কখনো কখনো নিজে রান্না করতে হয়। তো ওইখানে বুয়া ছিল, তিনি করতেন, কিন্তু আমাদের খুবই ভালো, কিন্তু আমাদের এখানে বুয়া হবে, আমাদের বুয়া খুবই ভালো ছিল, সব কাজই করে দিত। বুয়া দুপুরের আর রাতের খাবার রান্না করে দিত, এবং ওই দিনের ঘটনা বলছি, বুয়া দুপুরের খাবার রান্না করেছে এবং কিন্তু রাতে আর আসবে না। বুয়া তার বাসায় যায় এবং খোঁজ খবর নিতে যে কোনো, আচ্ছা, বুয়ার বাসায় যাই খোঁজ খবর নিতে যে কেন আসেনি। তো যে দেখি যে বুয়া খুবই অসুস্থ, মাথায় পানি ঢালা হয়, এবং আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই দিন দিনের বেলা তিনি রান্না করে যান, কিন্তু রাতের বেলায় আসে না। তখন বুয়ার বাসায় তিনি খোঁজ খবর নিতে যান এবং গিয়ে দেখেন যে বুয়া খুবই সিক, মাথায় পানি ঢালা চলছে, এবং দেরি না করে ডক্টর দেখালাম। তো
যা কিছু লাগে সবকিছু কিনে দিয়ে হোস্টেলে চলে আসি এবং আসার পরে বুঝতে পারলাম যে আজ রাতে আর খাওয়া হবে না। তখনই বেশ রাত 11টা বাজে। তো তখন আমরা সব রুমমেটরা মিলে হলের খাবারের খোঁজে বের হলাম, কিন্তু কিছু না পেয়ে আবার হোস্টেলে ফিরে আসতে হলো। সেদিন অনেক রাত করেই ঘুমালাম এবং রাতে সব দরজা জানালা চেক করে ঘুমালাম। ঠিক রাত 3টার সময় দরজায় নক এবং ঘুম ভেঙে যায়। অনেক জোরে জোরে নক হচ্ছিল এবং আমি বিরক্ত হয়ে কে দরজা নক করছে ওরা দেখতে যাই এবং মুড অনেক খারাপ হয়ে গিয়েছিল। দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে গেলাম। ভাবলাম হসপিটাল থেকে মনে হয় কোনো বাচ্চা হোস্টেলে ঢুকেছে। কিছুক্ষণ পর আবার নকের আওয়াজ শুনলাম এবং আস্তে আস্তে দরজার কাছে যাওয়া মাত্রই নক বন্ধ হয়ে যায় আর আমি হুইসপারের আওয়াজ শুরু হয় যেন এবং মানে ফিসফিস করে একটা শব্দ হয় এবং কি যেন একটা বলছিল এরকম টাইপের। আবার দরজা খুলে দেখলাম পুরো ফাঁকা, কেউ নেই। দরজাটা আরেকটু চাপিয়ে দিয়ে আমি বাইরে বের হলাম। আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি নক করে মনে হয় কেউ, আচ্ছা আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি নক করে মনে হয় ওপরে গেছে। আমি ভাবলাম এত তাড়াতাড়ি নক করে মনে হয় ওপরে গেছে, এটাও সেন্টেন্সটা যেন কেমন। আমি ভাবলাম চোর, তাই দরজা খুলে রেখে যাওয়ার সাহস পেলাম না। রুমের লাইট অন করে আবার শুয়ে পড়লাম। এরপর বারবার ডোর নকের সাউন্ড আসছিল আর সবচেয়ে অবাক করার মতো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার রুমমেটসরা কিছু শুনতে পাচ্ছিল না। অনেক নক শুনে বিরক্ত হয়ে ভাবতে লাগলাম যে এটা কার কাজ। আমি ভাবছি যে পাশের রুমের মানুষের মনে হয়, কিন্তু ওদের রুমের লাইট অফ ছিল। আবার সত্যি সত্যি অনেকই ভয় পেলাম। তো আমি দরজা খুলে সামনের রুমের দিকে গেলাম, তো দেখি যে কিচেনের লাইট অন করা। আমি খুবই অবাক হয়ে যাই যে কিচেনের লাইট অন হওয়ার কারণ তো না, মানে কোনো কারণ নাই। রাত 4টায় কে থাকবে? আর কিচেন থেকে অনেক আজব সব সাউন্ড আসছিল। যে দেখি যে বুয়া খাবার বানাচ্ছে। আমি বলছি, আরে বুয়া তুমি রাত 4টার সময় এখানে কি করছো? আর তুমি না অসুস্থ? দেখছি বুয়া নিজের মনে খাবার বানাচ্ছে কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছে না এবং বুয়ার যে ড্রেস আপটাও দেখে অবাক হতে হয়, কারণ বুয়া সবসময়ই মাথা থেকে ঢেকে রাখতো, কিন্তু তখন দেখি যে চুল খোলা আর অনেক কালারফুল ড্রেস পরেছে আর শাড়ি পরা, যেটা আমরা তাকে ঈদে দিয়েছিলাম। আমি ঘুমাতে চলে যাই এবং পরদিন বুয়ার ছোট মেয়ে হোস্টেলে আসে এবং অবাক হই যে আমাদের কাছে কান্নাকাটি করে বলল সে, এবং বলল যে মা আর নেই, কালকে রাত 11:30 মারা গেছে। আমি অনেক ভয় পেলাম, কারণ আমি বুয়াকে ঠিক 4টায় দেখেছিলাম আর উনি মারা গেছেন 11:30। এটা কিভাবে পসিবল? আপু এরপরে অনেকবার বুয়াকে হোস্টেলে দেখেছে, আরো অনেকে দেখেছে এবং কেউ বলে যে তিনি কিছু একটা ফেরত চান, আবার ফেরত চান। একবার আপু ঘুমিয়েছিল এবং ঘুম ভেঙে দেখতে পায় যে তার মুখের ওপর আরেকজনের মুখ এবং সেই মুখটা অন্য কারোই ছিল না, সেটা ছিল বুয়ার। এবং এরপরে আপু হোস্টেল ছেড়ে দেয়। পরে খোঁজ নিয়ে শুনতে পায় যে আরো অনেকেই এরকম হয়েছে যে কিচেনে তাকে কাঁদতে দেখেছে। জানি না তার কি সমস্যা ছিল, কেন তিনি মুক্তি পাননি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো লেগেছে ভাই, কিন্তু পড়তে খুবই সমস্যা হয়েছে। স্পেলিং এর একটু ঝামেলা ছিল এবং খুবই কিছু লাইনে কিছু ওয়ার্ড মিসিং ছিল, যার জন্য পড়তে খুবই ঝামেলা হয়েছে। আমাদেরকে SM শাহজালাল লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, রাসেল ভাই। আচ্ছা, হ্যালুসিনেশন এর নামে কি রিয়েল ঘটনা চাপা পড়ে যায়? হ্যালুসিনেশনের নামে রিয়েল ঘটনা চাপা পড়ে যায় কিনা সেটা আমি বলতে পারবো না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হ্যালুসিনেট করছেন কি না করছেন এটার আসলে প্রমাণ তো মানে সবাই সবসময় পান না, তাই না? মোস্তাক আমাদের বেলি রোড থেকে লিখেছেন যে আমাদের ছোট্ট বেবি মাহিশা, আমার ওয়াইফ তাবাসসুম এবং আমি ভূত এফএমের সাথে রয়েছি। তানভীর খুলনা থেকে লিখেছেন আমি এবং আমার ওয়াইফ ঈশা শুনছি এবং লিখেছেন বাবু ভাই এবং ডক্টর আলিফ কোথায়? তার মানে তাদের ঘটনা আপনাদের অনেক ভালো লাগে। আমরা দেখি খুব দ্রুত আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো। রাকেশ এবং টুম্পা আমাদের লিখেছেন ঢাকা বংশাল থেকে, হাই রাসেল ভাই, আই লাভ ভূত এফএম, এবং তিনি বলছে যে আমার কিছু স্টোরি আছে, সময় করে ইমেল করব। আপনি অবশ্যই যত তাড়াতাড়ি সমস্যাগুলো আমাদের পাঠিয়ে দিন। আদি আমাদের SMS করেছেন, আদি আপন আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, আজকের স্টোরিগুলো অসম। রিক্তো আমাদের SMS করেছেন ঢাকা থেকে, রাসেল ভাই ফরিদপুরের কমলাপুরে একটা এলাকা আছে এবং কুঠিবাড়ি, ওখানে রাতে কিছু মানুষের রূপে কিছু মানে অশরীরী দেখা যায়
তিনি লিখেছেন। আপনি ইমেল করে পুরো ঘটনাটা আমাদের পাঠিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm। আমাদেরকে এছাড়াও দিতে পারছি তারেক হোসেন ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন RM রাকিব নড়াইল থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন ঈশিতা, এবং আমাদেরকে তানভীর খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আপনি যদি চান, আপনি যদি দেশের বাইরে থাকেন, তাহলে আপনি আপনার ঘটনাটা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর যদি আপনি চান ফেসবুকে কানেক্টেড থাকবেন আমাদের সাথে, তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। এবং আমরা ফিরে আসবো একটু পরেই, ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আপনাদের জানিয়ে দিই যে আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত FM আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে এখনই সাইন আপ করুন www.bondhugarage.club। আমি বন্ধু গ্যারাজ স্পেলিংটা বলেছি BONDHUGARAGE.CLUB, এবং এখানে 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন একটি রক্তহীন করা ঘটনা, এবং সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো হাই আপ গাইস, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো রাসেল ভাই, আমি সালমান, আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা ঘটেছিল 2012 সালের জুলাই মাসে কোন এক ফ্রাইডেতে আর কি। তো আমি যেহেতু ঢাকায় থাকতাম, আমার এই ঘটনাটি ঘটেছিল আমার দেশের বাড়ি সিরাজগঞ্জে আর কি। আচ্ছা। তো আমি যখন হুট করে রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, ভোর 4টার দিকে আর কি শুনতে, মানে আমার ভাইয়া ফোন দিল যে আমার বাবা অনেক অসুস্থ। তো আমি আর কি তখনই আর কি বাসা থেকে মুভ করি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো সবকিছুই ঠিক ছিল। আমি যখন সিরাজগঞ্জে পৌঁছলাম তখন অ্যাপ্রক্সিমেট মানে সময় ছিল আপনার 12টার কাছাকাছি আর কি। তো সবকিছু দেখে শুনে তো আমি যখন হসপিটালের ভিতরে ঢুকলাম, মানে যে হসপিটালকে ঘিরা আমার এই ঘটনাটা, আমি সঙ্গত কারণে তার নামটা বলছি না। তো ওই হসপিটালে যাবার পরে আমার বাবাকে যখন আমি অ্যাডমিট করলাম হসপিটালে, তো দেখলাম অনেক মানুষের ভিড় আর কি উপরে আর কি 3 তলাতে। আমি ছিলাম লেভেল 1-এ, তো ভিড়টা ছিল লেভেল 3-তে আর কি। তো আমি যখন অনেক কিউরিওসিটি আমি যখন লেভেল 3-তে গেলাম, যে দেখলাম যে ওইখানকার একটা মানুষ, মানে হসপিটালে যে কাজ করতো তাদের মধ্যে কেউ একজন আর কি সুইসাইড করেছে আর কি। তো অনেক মানুষের ভিড়, আমিও যে সবার মাঝখান থেকে দেখলাম। দেখার পরে যেটা হলো যে লোকটার যে ফেস ছিল, ফেসের মধ্যে আপনার জিহ্বাটা বের হয়েছিল, গলায় একটু কাটা ছিল। তো এরকম অবস্থা দেখার পরে সবার একটা দিকে আকর্ষণ ছিল, লোকটার হাতের মধ্যে একটা কাগজ লেখা ছিল, যেখানে কিছু একটা লেখা ছিল যে সে আমাকে বাঁচতে দিল না, এরকম কিছু একটা লেখা ছিল আর কি। কোনো জিন দ্বারা হয়তো কিছু সে পজেস ছিল। তো সামহাও এইসব কারণে, তো এইসব ঘটনা হওয়ার পরে স্বাভাবিকভাবে তার জানা যায়, মানে উনি ওখানে কোনো মানুষকে দায়ী করেননি, তাই না? না, উনি ওখানে কোনো মানুষকে দায়ী করেনি, উনি দায়ী করেছে কোনো অশরীর আত্মা বা কোনো জিনকে আর কি। তো এটা হওয়ার পরে তো স্বাভাবিকভাবে তার জানা যায় এবং সবকিছু হয়। তো আমার বাবা যখন আইসিইউতে ভর্তি থাকে, তো আমি একটা কথা বলে রাখা ভালো আছে ভাই, যে আমার বাসা হসপিটাল থেকে বেশি না 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো সবকিছু পরে রাতে হসপিটালে থাকার ভারটা আমার উপর পড়লো। তো যথাযথভাবে আমি বাসা থেকে চলে আসলাম হসপিটালে রাত 10টা সাড়ে 10টার দিকে। আমি স্মোক করতাম জন্য কিছু সিগারেট নিয়ে এসেছিলাম, যে রাতে যেহেতু সারা রাত জাগতে হবে এই জন্য কিছু সিগারেট সঙ্গে রাখলাম। তো রাত 11টা 40 আমি হলো বাবার পাশে ছিলাম। তো আমার আবার এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক কিউরিওসিটি ছিল, যে আসলে এগুলো কিভাবে হয়, এগুলো কেন ঘটে। তো এইসব যখন হলো, তো রাত যখন 12টা 40 থেকে 42, তখন আমার ইচ্ছা হলো যে আমি যেহেতু অনেক বোর হয়ে যাচ্ছি এখানে বসে বসে, তো বাইরে যে আমি একটা স্মোক করে আসি। তো
স্মোক করেছি আমি লেভেল 1 আর কি, মানে আমার হসপিটালের বাইরে, করিডোরের বাইরে। তো এখান থেকে হুট করে মনে হলো যে 3 তলাতে যেহেতু সুইসাইডটা হয়েছিল, আমি 3 তলা থেকে একটু দেখে আসি যে কি অবস্থা। তো আসলে আপনি একটা জিনিস জানেন যে যখন হসপিটালে কেউ মারা যায় বা যেহেতু এটা নর্মাল ডেথ না, তো এইখানে সুইসাইডের কারণে হসপিটালের পরিবেশটা এত থমথমে ছিল যে অধিকাংশ ডক্টর এবং নার্স তারা বাসায় চলে গিয়েছিল, এবং কর্তব্যরত যারা যে কয়েকজন ছিল তারা সবাই আর কি রুমের মধ্যে ছিল, তার ভয় কেউ বের হয়নি আর কি। তো আমি যখন 3 তলার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, তখন পরিবেশটা এত স্তব্ধ ছিল রাস্তা, আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে পুরো শুনশান পরিবেশ, চারিদিকে মিটি মিটি আলো জ্বলছে। তো আমি 3 তলাতে উঠলাম, ওঠার পরে মনে হচ্ছে যে আমি যখন হসপিটালের সিঁড়িতে উঠেছি, আমি সবাইকে আবার বোঝাই, আমি হসপিটালের সিঁড়িতে যখন উঠেছি তখন আমি হসপিটাল থেকে সামনে একটু 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 করে যাওয়ার সময় প্রথমেই আমার কাছে যে বিষয়টা উইয়ার্ড লাগলো যে একটা ওয়াশরুমের দরজা নর্মালি থাকে বাইরের দিকে, আমরা বাইরের দিকে খুলে আমরা তারপর ওয়াশরুমে ঢুকি, বাট এইটাতে ছিল ওয়াশরুমের দরজাটা ভিতরের দিকে ছিল। এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে যে এটা আসলে কিভাবে পসিবল। আর আমি যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল যে আমার পিছনে পেছনে কেউ একজন আমাকে ফলো করছে, লাইক আমি কারো হাঁটার শব্দ পাচ্ছিলাম, বা মানে সামওয়ান এক্সিস্ট বিহাইন্ড মি, মানে সামথিং লাইক দ্যাট আর কি। তো এইটা হওয়ার পরে আমি যখন আর কি ওয়াশরুমে ঢুকলাম, তো ঢোকার পরে আমি দেখি যে ওয়াশরুমের ট্যাপটা ছাড়া ছিল আর কি। তো নর্মাল দেখলাম ট্যাপ ছাড়া, তো আমি ট্যাপটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আমি একটু মিররের সামনে গিয়ে জাস্ট আমি দাঁড়িয়েছি, তো হুট করে আপনার ওয়াশরুমের দরজাটা রাস্তায় বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে যে পরিবেশটা সৃষ্টি রাস্তায়, এটা আমি বলে বোঝাতে পারছি না। যে আপনার যে মিরর ছিল, মিররেতে যে লোকটা মরে গিয়েছিল সকালে, যাকে আমি দেখেছিলাম আর কি, বা সবাই যাদেরকে দেখেছিল, ওই লোকটার যে চেহারাটা ছিল এখানে, লাইক আপনার জিহ্বা বের করা, গলায় কাটা দাগ, ঠিক তার একটা শ্যাডো, এবং ওই লোকটারই একটা মুখের শ্যাডো, যেটা আমি কিনা আমি মিররে দেখতে পাই। তো এটা দেখার পর আমি অনেক চিৎকার চেঁচামেচি করি, বা আমি খোলার জন্য অনেক দরজাটা ট্রাই করি, কিন্তু আমি কোনোভাবেই আমি ওয়াশরুমের দরজাটা খুলতে পারিনি। লাস্ট অফ অল আমার যেটা হয়, আমি যখন বুঝি যে আমি কোথায়, তখন এটা আমি আরো অবাক হয়ে যাই যে আমি কেন, মানে ওই যে লোকটা মরেছিল যে রুমটাতে, মানে তার সে যে রুমে ডিউটি করতো, ওই রুমের উইন্ডোর সামনে, উইন্ডোটা খোলা, ইনফ্যাক্ট আমি উইন্ডোটার সামনে আমি দাঁড়িয়েছিলাম। আমি যখন ঘড়ি দেখি এখন কয়টা বাজে, আমার তো নিচে যেতে হবে, তখন দেখি রাস্তাতে 3:17 বাজে, বাট আমি উঠেছিলাম 12:45। আমি অবাক হয়ে যাই যে এটা কিভাবে পসিবল, কারণ এইটুক সময়ের মধ্যে আমি কোথায় ছিলাম, বা আমার ফ্রেন্ডস কোথায় ছিল, বা আমি এতক্ষণ কি করছিলাম। তো সবকিছুর পরে আমি যখন চিন্তা করছি আমি এখন নিচে যাব, তো নিচে যাওয়ার সময় যে বিষয়টা রাস্তায় ঘটলো, এটা সবচাইতে ভৌতিক ব্যাপার যে আমি কিন্তু সিঁড়ি দিয়ে লেভেল 3-তে উঠেছি, লেভেল 1 থেকে আমি লেভেল 3-তে উঠেছি, কিন্তু লেভেল 1-এ যে আমি নামবো আমি কোনো সিঁড়ি খুঁজে পাচ্ছি না, মানে এই মাথা থেকে ওই মাথা, আমি জাস্ট এখান থেকে ওই পাশে আছি, ওই পাশ থেকে এই পাশে আছি, কিন্তু আমি কোনো সিঁড়ি খুঁজে পাচ্ছি না। তাহলে আমি চিন্তা করছি আমি উঠলাম, তো আমি কিছুক্ষণ আগে উঠলাম, তো আমি সিঁড়ি পাবো না কেন? তো ফাইনালি আমি যেটা করলাম, আমি দৌড়াদৌড়ি এই পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছি, এই পাশ থেকে আবার এই পাশে দৌড়াচ্ছি, কারণ আমার তখন প্রচন্ড ভয় লাগছিল যে কি একটা উইয়ার্ড ঘটনা ঘটছে আমার চারপাশে। এটা দেখার পর আমি আবার ওই ওয়াশরুমের সামনে গেলাম, তখন দেখলাম যে ওইখানে একটা কাগজ দেওয়া ছিল, এবং কাগজের মধ্যে কিছু মানে এমন একটা ভাষা ছিল যেটা কিনা আমি রাস্তায় আমি বুঝি না যেটা কি ল্যাঙ্গুয়েজ ছিল, এটা আসলে আননোন ল্যাঙ্গুয়েজ, এটা আমি জানি না। তো এটা হওয়ার পরে আমি আবার এই পাশ থেকে ওপাশ, ওই পাশ থেকে এবার দৌড়াদৌড়ি করতে থাকি। ফাইনালি যেটা হয় যে কিছুক্ষণ পর আজান দেয়, মানে ভোর হয়ে যায়, আজান দিয়ে দেয়, তখন আমি জাস্ট অন্যদিকে তাকিয়ে আমি জাস্ট মানে আল্লাহর নাম করতেছি যে আল্লাহ আমি কোথায় এসে পড়লাম। ঠিক তার কিছুক্ষণ পরে আমি পিছনে তাকিয়ে দেখি আমি যেখান থেকে ছিলাম আমি তার সামনে এবং আমার পিছনে সেই সিঁড়িতে ছিল। তো আমি সিঁড়িতে নেমে যাই, এবং নামার পরে আসলে আমি যে বিষয়টা এক্সপিরিয়েন্স করেছি, এটা যে কত হরিবল ছিল এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি আব্দুর রাকিব এসএমএস করেছেন, এবং তার প্রথম এসএমএস তিনি পাঠালেন, প্লিজ পড়বেন লিখেছেন। ঝিনাইদহ থেকে আমাদেরকে র্যামেল এসএমএস করেছেন, তারা 3 বন্ধু মিলে শুনছেন। অপূর্ব বিশ্বাস সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি ভূত এফএম খুব ভালো লাগছে এটা জানিয়েছেন। নিউন আমাদের গাইবান্ধা থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাকিব, সাইমু, আবির এবং নাইম উত্তরা থেকে, এবং আমাদেরকে আতিক এসএমএস করেছেন এবং তার ওয়াইফ রিফাত, তারা দুজনেই শুনছেন আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। ইফরাজ জাহান মুন্না, লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। হরর জিসান আমাদের এসএমএস করেছেন মিরপুর 1 থেকে, ঘটনাটা অনেক ভালো লেগেছে তার কাছে। মুস্তাফা লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও সাইম এসএমএস করেছেন ময়মনসিং থেকে, আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ব্রেটলি। আচ্ছা, আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তানভীর খুলনা থেকে, এবং তিনি আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। তিনিও বাবু ভাই এবং ডক্টর আলিফের কথা জিজ্ঞেস করেছেন। তিমাথ আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন।
এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কাব্য খুলনা থেকে, এবং তারা বন্ধু গ্যারেজের স্টোরিটা কি সত্যি হতে হবে? ডেফিনেটলি, অফকোর্স সত্যি হতে হবে। সত্যি না হলে আমরা কোনোভাবে একসেপ্ট করবো না। সেটা বন্ধু গ্যারেজের হলে তো অবশ্যই, কারণ বন্ধু গ্যারেজ অর্থাৎ গ্রামীণ ফোন এবং ভোদাফোন তো রিলেটেড, সুতরাং অবশ্যই সত্যি ঘটনায় পাঠিয়ে দিবেন। আপনার নিজের কষ্ট করে মানে খুব কোনো ঘটনা লিখে মাথা থেকে মানে চিন্তা করে করে বানিয়ে লিখতে হবে না, সেই ধরনের কোনো সম্ভাবনা নেই। আপনি এই জন্য আপনার জন্য আরো অনেক সহজ এই টাস্কটা। আপনি চাইলে আপনার কাছের কারো কাছ থেকে, আপনার সবাই দাদা নানি এবং এছাড়াও বাবা মা কারো কাছে না কারো কাছে ঘটনা আছেই, শুনে নিয়ে আপনি সেটা পাঠিয়ে দিতে পারেন, কিন্তু ঘটনাটা অবশ্যই সত্যি হতে হবে। সাগর আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ডোর লক করে লাইট অফ করে আচ্ছা তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও লিখেছেন ইজাজুল যশোর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন হচ্ছে অভি এবং উর্মি নারায়ণগঞ্জ থেকে। বাবু আমাদের যশোর থেকে এসএমএস করে লিখছেন নাইস। সাকিব আমাদের এসএমএস করেছেন গাজীপুর বোটবাজার থেকে, এবং তিনি বলছেন লাস্ট স্টোরি তার কাছে ভালো লেগেছে। হৃদয় এবং শ্রাবণ আমাদের এসএমএস করেছেন আমাদের সাইদ। সাগর আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তামিম। এছাড়া প্রাপ্তি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রতন ঢাকা বংশাল থেকে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আহমেদ খুলনা থেকে আমাদের সাদিক এসএমএস করেছেন আমাদেরকে ফারাবি সাভার থেকে আমাদেরকে তিনি বলছেন যে অনেকদিন পরে আজকে বেশি ভয় পাচ্ছি। আমরা চলে যাবো আবার একটু অভির কাছে, এবং আমরা একটু শুনি আপনার কাছে আরেকটা ঘটনা শুনি। আমরা আপনার লাইফের কোনো একটা ঘটনা আমাদেরকে শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাই আমার সুযোগ দেওয়ার জন্য। আমার লাইফের ঘটনা বলতে গেলে আমি একটা আমার এক্সোসিজমের আসলে কোনো দুঃস্বপ্ন দেখেছেন কখনো বা এরকম কোনো কিছু? দুঃস্বপ্ন না, এটা আমার বাসা কেন্দ্রিক একটা ঘটনা রিসেন্টলি ঘটে গেছে আর কি। বাসা কেন্দ্রিক আমার যশোরে যে বাসাটা আছে এই বাসাটা বেশ পুরনো, এটা স্বাধীনতার পরপরই এটা তৈরি করা আর কি। ওখানে তিনতলা বাড়িতে দোতলাতে আমরা থাকি, এবং তিনতলাতে আমাদের পরিচিত এবং খুবই ক্লোজ রিলেটেড আমাদের রিলেটিভসই বলা যায় তারা থাকেন আর কি। তো আমি ঢাকায় মানে যতদিন থাকতাম আমি মাঝে মধ্যে শুনতাম যে ওখানে নানান ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে, যেমন আমাদের বেসিনের উপর বিভিন্ন ধরনের ময়লা পড়ে থাকতো, তারপরে রান্না করতে গেলে রান্না করার জিনিসপত্র এক জায়গায় রাখা হতো কিন্তু সেটা পরে খুঁজে পাওয়া যেত না। আবার যখন জায়গায় আসা হতো দেখা যেত সেটা জায়গায় পড়ে আছে। এই ধরনের অনেক সিচুয়েশন হয়েছিল, এবং আমাদের তিনতলার যে আন্টি ছিলেন তার ছেলেটিও পজেস ছিল আর কি। আচ্ছা, এর মূল কারণ যেটা ছিল, আমাদের তিনতলার যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটে একজন আর্মি এবং তার ওয়াইফ ওখানে থাকতেন। কোনো কারণে ওয়াইফটি সুইসাইড করেন এবং ফ্যানের সাথে তিনি সুইসাইড করার পর থেকে বাসাটা ভাড়া হচ্ছিল না। তিনতলা আন্টিরা খুব সাহস করে বাসাটা ভাড়া নিয়েছিলেন, যে মনে করেছেন যে না থাক কিছু হবে না, কিন্তু তারপর থেকে তাদের অনেক সমস্যা ক্রিয়েট হয়, তাদের ছেলে মেয়েদের উপর ইফেক্ট করে। ছোট ছেলেটার উপরে মোটামুটি পজিশনের সেকেন্ড স্টেজ পর্যন্ত চলে যায়। তো এমন অবস্থায় আমি সেকেন্ড স্টেজে সাধারণত কি ধরনের সিম্পটম গুলো দেখা যায়? ফার্স্ট স্টেজ যেটা হয় এটা হলো আপনার সে অন্যমনস্ক থাকবে, তার কোনো কাজে মন বসবে না, এবং সে ছোটখাটো ব্যাপারেই রেগে যাবে, এবং তার মতের বিরুদ্ধে কোনো কিছু করতে গেলে সে অকথ্য ভাষায় গালাগালিও করতে পারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে সিমটমসটা সেটা হলো বিড়বিড় করে কথা বলা। আচ্ছা, আর সেকেন্ড স্টেজ যেটা হয় সেটা হয় সেখানে কিছু ফিজিক্যাল কিছু চেঞ্জ আসে। সেখানে ফিজিক্যাল চেঞ্জ হয়, সে শুকিয়ে যায় এবং তার যে রেসিডেন্স ঘরে থাকতে তার ভালো লাগে না, এবং যে ইন্ট্রোভার্ট হয়ে যায়। ইন্ট্রোভার্ট হয়ে যায়, তার মনে হয় যেন সে কোথাও চলে যাবে, তার পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, তার বাবা মা বা যার ক্লোজ রিলেটেড লোকজন থাকে তাদের সাথে সহ্য করতে পারে না। এটা হলো সেকেন্ড স্টেজ। আর থার্ড স্টেজে যখন কোনো এনার্জি সেটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়, সেক্ষেত্রে তখন সে নিজের কন্ট্রোলে আর থাকে না, রাইট। তখন এনার্জিটা তাকে কন্ট্রোল করে, তখন এনার্জি তাকে দিয়ে অনেকগুলো কাজ করায়। যেমন যদি আমরা বলতে পারি যে কোনো একজনের কথা, যেটা আজকে রাসেল ভাই আপনার সাথে আমার প্রথম দেখা হচ্ছে, আপনার ব্যক্তিগত বিষয় আমার জানার কথা না, কিন্তু সে এই ব্যক্তিগত কথাগুলো
হর করে বলতে সে বলে দিতে পারবে সে বলে দিতে Possessed পারবে। থাকলে। হ্যাঁ, possessed থাকলে। সেটাই, মানে ও ভেতরে ঢুকতে পারে আর কি। হ্যাঁ, দিস দ্য ফাইনাল স্টেজ, ওকে, দিস দ্য ফাইনাল স্টেজ। এটা হচ্ছে ওই যে অনেক কিছু আগে থেকে সেন্স করতে পারে, হ্যাঁ, অনেক যেমন কিছু আগে সেন্স করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, যেমন হচ্ছে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে বা তাকে যদি এক্সারসাইজও করা হয় সে টের পেতে পারে যে আজকে লোকজন আসতে পারে। হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে এটা আরেকটা সিম্পটমস, বড় সিম্পটমস হচ্ছে যখন কাউকে বলা হবে যে তোমাকে এক্সারসাইজম করা হবে, এটা তাকে কিন্তু সহ্য বলা হবে হয় না। না, হুম। এটা কিন্তু তাকে বলা হয় না। তখন একটা রেসপন্স আসে, আমরা অনেক এরকম ধরনের হ্যাঁ, ঘটনা পেয়েছি। একটা রেসপন্স আসে আমার এক্সপেরিয়েন্স থেকে। আমি যে লাইনটা পেয়েছি সেই একটা লাইনই বারবার রিপিটেড হয়। লাইনটা হচ্ছে ওকে আসতে মানা কর, ও আসলে ওর সমস্যা হবে। এই একটা লাইনই আমি প্রায় 15-16টা জায়গায় গিয়েছি, আমি নিজে আটটা করেছি, সব জায়গায় আমি একটা সেন্টেন্সের রিপিটই পেয়েছি। ওকে, তারপরে কি হলো ছেলেটার, যেটা বলছিলেন যে আপনি যেখানে ছিলেন সেকেন্ড স্টেজ চলছিল? হ্যাঁ, সেকেন্ড স্টেজ চলছিল। তো এমন অবস্থায় আমি এসসিএ কমপ্লিট করে যশোরে যাই। যশোরে যে আন্টি আমাকে বেশ খুলে বলেন যে আমরা এই শব্দ শুনছি, আমাদের ছাদে অনেক প্রবলেম চলছে। তারা 17 জন পীর ফকিরকে তারা দেখিয়েছেন, কোনো কাজ হয়নি আর কি। তো আন্টি বললেন যে এখন কি করা যায়। তো আমি বললাম যে আন্টি যদি আমি কিছু করি আপনাদের কোনো আপত্তি আছে কিনা। আমরা পদ্ধতিটা কিন্তু শুনবো না, তবে আপনি কি সেটা? হ্যাঁ, পদ্ধতিটা আমি বলবো না, এটা বলা নিষেধ আছে আর কি, এটা পদ্ধতিটা কখনোই বলবো না। তো আন্টিকে আমি বললাম যদি আমি একটু করি তাহলে কোনো সমস্যা আছে কিনা। তো আমার মা খুবই ভীত প্রকৃতির মানুষ, উনি মোটে রাজি ছিলেন না এই কাজটা করার জন্য। তো অ্যাজ ওয়েল আমি ছাদের উপরে এবং ঘরের ভিতরে যে রিচুয়াল গুলো আমি অ্যাজ ওয়েল করি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এনার্জিটা ছিল অত্যন্ত পাওয়ারফুল। আচ্ছা, অত্যন্ত পাওয়ারফুল বলতে মানে সে যেতে চাচ্ছে না এখান থেকে, এবং সেটা সেই আত্মাই ছিল যে এখানে সে সুইসাইড করেছিল। তার কথা ছিল, তার মূল বক্তব্য ছিল এটা, সে কি বলেছে সেটা আমি বলতে চাচ্ছি না, মূল বক্তব্যটা আমি বলছি। তার মূল বক্তব্য হচ্ছে যে আমি এখানে শেষ হয়েছি, আমি এখানেই থাকবো, বুঝতে পেরেছি, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। তো আমি যতদূর পড়াশোনা করেছি, আমার যতদূর এই বিষয়ে জ্ঞান আছে, আমি সবগুলো অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার শেষ মুহূর্তে এসে তখন সে রাজি হয়, তবে একটা কন্ডিশন দিয়ে রাজি হয় যে আমি যেতে পারি একটা শর্তে, যদি আমাকে একটা বিশেষ কাজে হেল্প করা হয়। ওকে, এবং সেই হেল্পটা আমাকে করতে হবে। কাজটা কি এটা আমি বলতে চাচ্ছি না। তো আমি তাকে কন্ডিশনটা আমি অ্যাকসেপ্ট করে বলেছিলাম যে ঠিক আছে, অন্তত আমাদের ফ্যামিলিদেরকে তুমি এরকম অত্যাচার করো না, তুমি তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকতে দাও, এবং তোমার যেই ইচ্ছাটা আছে সেটা আমি ইনশাআল্লাহ পূরণ করবো। সবসময় এটা, এবং তারপরে তো নিশ্চয়ই ভালো হয়ে গিয়েছিল। তারপর এখন খুবই ভালো। আমি বলছি যে কোনো জায়গায় যদি এরকম ধরনের কোনো ঝামেলা থাকে তাহলে যে কোনো একজনকে তারা ভর করবে এবং তার মাধ্যমে মেসেজ গুলো দিবে, এটাই তো হয়ে থাকে সবসময়, না? এটা নাকি পরিবারের আরো একাধিক মানুষও পজেসড হতে পারে একজনের দ্বারাই? এটা 95% একজনের পরে হয়, আর 5% হয় বেশ কয়েকজনের উপরে, যেটাকে আমরা মানে একে বিভিন্ন সময়। হ্যাঁ, আবার ব্যাপারটা উল্টো হতে পারে যে একজনের পরে অনেকগুলো জিন ভর করে। হ্যাঁ, সেটাও হয়, যেটা আপনি এমিলি রোজ, যেটা এমিলি রোজ, হ্যাঁ এমিলি রোজ, এক্সোরসিজম অফ এমিলি রোজ, তারপর 5টা জিন ভর করেছিল। সে কিন্তু একটা লোক ছিল, তারপর 5 জন জিন ছিল। কিন্তু এমনও আছে যে একটাই জিনই 5 জন অথবা 10 জনকে ক্যাপচার করে রাখছে তার আন্ডারে, এটা পসিবল। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা শোনানোর জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে রাফি নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। শেষ ঘটনাটা কাছে অনেক ভালো লেগেছে। সেলিম খান আমাদের যশোর থেকে এসএমএস করেছেন সাকিব আমাদেরকে, এবং এই প্রথম তিনি ভূত এফএম শুনছেন। তুলি আমাদেরকে এসএমএস করেছেন।
আমাদেরকে এসএমএস করেছেন তানভীর খুলনা থেকে। আমি আপনার এসএমএসটি এর আগে পড়েছি তানভীর। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন মোস্তাক বেলি রোড থেকে, তার ওয়াইফ তাবাসসুম এবং তিনি ভোটাফেম শুনছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি ঝিনাইদহ থেকে মেহেদী হাসান এসএমএস করেছেন, মেহেদী হাসান স্পর্শ। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন ইফরাজ জাহান মুন্না। আমাদের এসএমএস করেছেন কাউসার। এছাড়া আমাদের তিনি বলছেন স্টোরিটা ভালো লেগেছে, পাপড়ি ভূতের গলি থেকে লিখেছে, অনেকগুলো অদ্ভুত বিষয় শেয়ার করার আছে, এবার আসতেই হবে। থ্যাঙ্কস ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনাকে অনেকদিন ধরেই বলছি পাপড়ি, আমি তো এর আগেও বলেছি যে আপনি চাইলেই আসতে পারেন, বাট আপনার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি এখনো পর্যন্ত। আমাদেরকে রিয়াসাত এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তামান্না। এছাড়া আমাদেরকে দীপ্ত এবং ইতি খুলনা থেকে এসএমএস করেছেন, তারা একসাথে ভূত এফএম শুনছেন এবং তারা একসাথে নেই তবুও ভূত এফএম দুইজনই একসাথে শুনছেন। ওয়াসিক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি ফারাবি সাবাদ থেকে। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বাবু যশোর থেকে এসএমএস করেছেন। আমাদেরকে নাইলা ঢাকা থেকে এসএমএস করেছেন এনজয়িং। আমাদেরকে স্বপ্নহীন সৌরভ যশোর থেকে এসএমএস করেছেন নোয়াপাড়া থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়া মাহমুদ উত্তরখান থেকে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ অভি এবং মোহাম্মদ অভি পড়তে পারলাম, এসএমএস চলে গেল। মুকিত এবং শিমু আমাদের এসএমএস করেছেন নেত্রকোনা থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী একটা ঘটনায় এবং হাতের সময় প্রায় শেষ হয়ে আসছে, তারপরেও একটা ঘটনা দিয়েই শেষ করতে চাই আজকে। তিনি অনেকেই ফেসবুকে লিখছেন, অবুজ বালক লিখছেন অলওয়েজ ফাটাফাটি জাস্ট গিভ ইট আপ। আমাদেরকে লিখেছেন নীর আহসান মেঘ, আজ ভয় পেলাম না। আমাদেরকে রাজিবুল হোসেন লিখেছেন আমি প্রতিটি পর্ব শুনি। আমাদেরকে ইশিতা রহমান এসএমএস করে লিখেছেন জিন এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলেন না কেন। জিনের ঘটনা আজকে হয়েছে, আপনি তাহলে কি শোনেননি? আমি বুঝতে পারলাম না। অ্যাঞ্জেল ড্রপ আমাদের লিখেছেন, আমাদেরকে এখানে লিখেছেন আতিকুর ওয়ার বিশ্বাস, খুব ভালো লাগছে। মেহেদী হাসান লিখেছেন ভালো হয়েছে। ইশিতা আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন যে আর কমেন্ট দিবেন না, কারণ পড়া হয় না, পড়ে ফেললাম কিন্তু আপনার কমেন্টটা। ফারহানা তুলি লিখেছেন নাইস স্টোরি। রবিউল হোসেন লিখেছেন নাইস স্টোরি। আর অনেকে এখানে কমেন্ট করেছেন, থ্যাঙ্কস যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে। আমাদের কাছে আরেকটা ঘটনা রয়েছে, যে ঘটনা আমি পড়ে শোনাতে চাই ইনফ্যাক্ট আপনাদেরকে। লিখছেন আমাদেরকে রাসেল ভাই, দিস ইজ হাসান, হোপ ইউ আর ডুইং ফাইন। আমি একটা হরর ঘটনা কালেক্ট করেছি, সেটা মুলাডুলি ঈশ্বরদী থেকে, এবং ওখানে একজন 60 ঊর্ধ্ব মানুষ, একজন ভদ্রলোক আমাকে এই ঘটনাটি বলেছেন, ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স তিনি শেয়ার করেছেন। ঘটনাটা একটু অদ্ভুত টাইপের, আপনি একটু মন দিয়ে শুনবেন। ওনার নাম হলো মুক্তার, আমি ওনাকে মুক্তার মামা বলে ডাকি। আমার ওইখানে 3টা আমের বাগান আছে। মুক্তার মামা আমার আমের বাগানগুলো লুক আফটার করে। যাই হোক, আমি এখন ঘটনায় চলে যাই। 1982 সালের দিকের ঘটনা। আমাদের মুরাডুলিতে বর্ষাকালে আমাদের বিলগুলো রেইনি সিজনে পানি দিয়ে ভরে যায়। সো সেদিন ছিল অমাবস্যা। আমি আমার ছেলে বিপ্লবকে বললাম, আজকে আমরা বিলে মাছ ধরতে যাব, তুই সবকিছু রেডি করে রাখিস। যেহেতু পানি এখন টান দিচ্ছে, তার মধ্যে অমাবস্যা, ভালো মাছ পাবো। সো সেদিন রাতের বেলা আমি আমার ছেলে বিপ্লব সবকিছু নিয়ে আমরা রওনা দিলাম বিলের দিকে, এবং মেবি তখন রাত 9টা কি 10টা। তার মানে গ্রামে এইটা অনেক একদম মধ্যরাত, আর সময়টা ছিল 1982, এবং গ্রামে তখন ইলেকট্রিসিটি ছিল না। যাই হোক, আমরা 15 মিনিট পরে আমরা বিলে পৌঁছালাম, এবং সেই দিন বিলে কোনো মানুষ দেখলাম না, এবং দেখলাম যে কেউ মাছ ধরছে না। সো বিলের পুরোটাই মানুষ ছিল। আমি কিন্তু পুরো জিনিসটা বাংলায় পড়ছি মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, এবং তিনি বলছেন আমি ভীষণ ভালো লাগলো, এবং আমি ভাবলাম যে অনেক মাছ ধরতে পারবো। যাই হোক, এখন মেইন ঘটনায় যাই। আমাদের নৌকাটা বাঁধা ছিল গাছের সাথে, এবং গাছ থেকে রশি খুলে আমার ছেলে হারিকেন, জাল এবং পাতিল নিয়ে নৌকাটিতে উঠে পড়লাম। তারপর আমি নৌকাতে বিলের মাঝখানে নিয়ে জালটা আমি ছুঁড়ে মারলাম পানির মধ্যে, এবং কিছুক্ষণ পর জালটা পানিতে থেকে তুললাম, এবং দেখলাম যে জাল তোলার পর দেখলাম যে মাছ ভরে গেছে জালে, এবং আমি অনেক খুশি হলাম, এবং আমার সেও ভীষণ খুশি হলো। আমরা মাছগুলো নিয়ে পাতিলে তুলে আবার পানিতে জাল মারলাম, এবং লক্ষ্য করলাম যে জালটা পাড়ি ওপরে তুলতেই পারছি না। সো আমি ভাবলাম যে জালে নিশ্চয়ই অনেক বড় বড় মাছ ধরা পড়েছে, এবং সেটা তারাই টেনে ধরে রেখেছে। এবং এর 2-3 মিনিট পরে আমার ছেলে অনেক টানাটানির পর জালটা তুললাম, এবং অবাক হয়ে দেখলাম যে জালে কোনো মাছ নেই, পুরো জালটা খালি, এবং জালের কোথাও কোনো ছেঁড়া নেই।
যাই হোক, এবার আমি একটু দূরে গিয়ে জালটা পানির মধ্যে ছুঁড়ে মারলাম। হঠাৎ ছেলে চিৎকার দিয়ে বলল, বাবা পাতিলে কোনো মাছ নাই, শুধু মাছের কাঁটা পড়ে আছে। এবং আমি সেম পাতিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম এবং দেখলাম যে সাথে সাথে আমার প্রচন্ড ভয় লাগলো এবং আমার সারা শরীরের পশম দাঁড়িয়ে গেল এবং আমি মানে মাছ নাই কিন্তু কাঁটা পড়ে আছে, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এবং আমি বুঝতে পারি যে এটা কোনো পিশাচের কাজ এবং আমি আল্লাহর নাম নিতে থাকি এবং তারপর সাহস করে জালটা তুলে পানির মধ্যে ফেলে দেই এবং আমি নৌকা চালাতে চেষ্টা করতে লাগলাম এবং অনেক কষ্ট করে নৌকা তীরে ফিরালাম। তারপর নৌকা থেকে নেমে যেই না পাতিলটা তুলতে যাব তখনই লক্ষ্য করলাম যে হারিকেনের লাইটের আলোতে আমি একদম পরিষ্কার দেখতে পেলাম যে পাতিলের মধ্যে অনেকগুলো সাপ এবং তারা সবাই প্রত্যেকে ফনা তুলে আছে। এইটা দেখে আমি আমার ছেলে সবকিছু ফেলে দৌড়ে বাড়িতে চলে আসি এবং সেদিন রাতে এলাকার লোকজন নিয়ে আবার বিলে যাই এবং যে দেখি যে ব্যাপারটা অবাক করার মতো, যে পাতিল ভরা মাছ, আমাদের জাল সবকিছু ঠিক আছে, কিন্তু হারিকেনটা নেই। এটা ছিল আমার ঘটনা এবং ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। হাসান লিখেছেন এই ঘটনাটি। থ্যাংক ইউ হাসান আপনার ঘটনা পাঠানোর জন্য। আমি আজকে দেখতে পাচ্ছি যে সময় বলছে, ঘড়ির কাঁটা বলছে আমাদের এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সুতরাং আজকে আর ঘটনা বা SMS বা কোনো কিছুই আর পড়া হবে না। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের SMS করেছেন, ফেসবুকে কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। যারা আমাদের সঙ্গে ছিলেন না, ভবিষ্যতে থাকবেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে ছিলেন কিন্তু SMS করেনি, নিঃশব্দে যারা শুনেছেন, তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। কথা হবে আবারও আগামী শুক্রবার। তবে তার আগে বলে দিই যে আপনারা অবশ্যই আমাদেরকে ইমেল করে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আপনি অবশ্যই ঘটনা শুরুতে উল্লেখ করুন আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনাটি সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি এবং তার যাওয়ার আগে আরো একবার বলে যাই যে গ্রামীণ ফোন বন্ধু গ্যারেজ নিয়ে এসেছে, বন্ধু গ্যারাজে নিয়ে এসছে নাইট অফ আওয়ার উইথ ভূত এফএম আউটডোর শো। এবং পার্টিসিপেট করতে এখনই সাইন আপ করুন www.bondhugarage.club এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠান রক্তহীন করা ভৌতিক কাহিনী। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর এবং ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো হারি আপ গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবার আগামী শুক্রবারে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুল থাকবেন। টাটা।